কার্ডিয়াক সিলুয়েট মানে এই যে হার্টের যে বর্ডারটা আউটলাইনটা এটা পুরোটা আউটলাইন। এই যে দেখেন, এটা হচ্ছে সিলোটির ছবি। ছবিতে সিলোটি কেমন দেখা যায় দেখতে পাচ্ছেন? তার মানে সিলোটিতে আপনি আউটলাইনটা বুঝতে পারবেন, কিন্তু কিন্তু ইন্ডিভিজুয়াল ডিটেলসটা একটা শ্যাডোর মতো আসবে। চেস্টের মধ্যে হার্টটাও এরকম একটা সিলোটি হিসেবে আসে, হ্যাঁ? এটাকে তাহলে কার্ডিয়াক সিলোটি বলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কার্ডিয়াক সিলোটি আজকের এই ক্লাসে কিছু জিনিস একটু বোঝার আছে আর কি। আমরা ঠিক বুঝে বুঝে পড়বো। আমরা ঠিক এক্সরে, হার্টের এক্সরে আমরা অনেক দেখছি, কিন্তু কিভাবে ইন্টারপ্রিটেশন করব, পিটফল গুলো নিয়ে আজকে একটু আমরা বেশি আলোচনা করবো আজকে, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা, এই এক্সরেটাতে আমি একটু একজনের সাথে কথা বলি, হ্যাঁ? গ্যালাক্সি M20 আর M21, আপনাদের নামটা কি একটু বলতে পারবেন? আচ্ছা, রাজীব। হ্যালো হ্যাঁ হ্যাঁ। ভাই, আমি শামীম। শামীম, হ্যাঁ হ্যাঁ। জি ভাই। শামীম, আমি একটা একটা জিনিস করে ধরি, আপনি একটু বলেন যে এটা কি। Yes, ভাই। এই জায়গাটা কি? এটা এটা হলো হার্টের রাইট ভেন্ট্রিকুলার বর্ডারটা। রাইট ভেন্ট্রিকল না? জি জি ভাই। রাইট বর্ডার এটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটুকু কি? এটুকু এটা রাইট অ্যাট্রিয়াম আর কি। রাইট এট্রিয়াম। এটা রাইট অ্যাট্রিয়ামের বর্ডার। এটা হলো কোনটা? এটা কি? রাইট অ্যাট্রিয়াম। এটা কি? এটা এই যে এটা এটা লেফট অ্যাট্রিয়াম। এটা এটা হলো যেটা যেটা এটা কি? এটা এটা হলো অ্যাওর্টার এটা অ্যাওর্টিক। এওটা। আচ্ছা, ভেরি গুড। এটা এই জায়গাটা কি? এটা হলো আপনার, এটা হলো লেফট অ্যাট্রিয়াম। এটা কি? এটা 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 পুরোটা আপনার লেফট ভেন্ট্রিকল। এটা এটুকু লেফট ভেন্ট্রিকল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার একটু আরেকজনের সাথে একটু আমি কথা বলি। তার সাথে বলবো, কে ভলান্টিয়ার করবে? রাবায়াত খান অরণ্য, আপনি বলবেন? হুম? রাবায়াত খান অরণ্য। হ্যাঁ স্যার, জি স্যার। ওকে, আসেন আপনাকে তাহলে জিজ্ঞেস করি, হোয়াট ইজ দিস? এটা কি? এটা স্যার রাইট অ্যাট্রিয়াম আর হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা, যে শ্যাও তৈরি করে রাইট বর্ডার অফ দ্য হার্ট। রাইট বর্ডার না? রাইট বর্ডার। এটা কি রাইট অ্যাট্রিয়াম না রাইট ভেন্ট্রিকল? রাইট অ্যাট্রিয়াম স্যার। এই জায়গাটা কি? এটা এটা স্যার সুপিরিয়র ভেনা ক্যাভা আর উপরে স্যার ওটা লাংসের হাই নামের সংখ্যা। এটা কি? এটা এসবিসি নাকি এটা এসবিসি? স্যার এরপর একটা স্যার, যে আপনি দেখুন এখন আগেরটা স্যার অন্যটা না, এরপর যেটা স্যার আপনি এটা না স্যার, এটা এটা স্যার। হ্যাঁ স্যার। এটা কি? এটা এটা স্যার অ্যাওর্টিক নাকেল। এই জায়গাটা এই জায়গাটা স্যার পালমোনিক কোনা, এটা লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্স স্যার। এটা স্যার এটা লেফট ভেন্ট্রিকল। ওকে, লেটস প্রসিড। আর কেউ কিছু বলতে চায়? স্যার ওই যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা এই রাইট সাইডের একদম টপে যেটা যে উপরে ওটা যেটা উনি বললেন ওটা অ্যাসেন্ডিং ওটা না? তারপর এটা জি স্যার সাইডে স্যার, রাইট সাইডে স্যার। ও রাইট সাইড। এটা রাইট সাইড অ্যাসেন্ডিং ওটা। জি স্যার আরেকটু নিচে স্যার। আর এটা কি? জি স্যার, এটা সুপিরিয়র ভেনা ক্যাভা সুপিরিয়র ভেনা ক্যাভা। এটা স্যার রাইট। এটা হলো রাইট অ্যাট্রিয়াম এটা এটা চেনা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা তাহলে আসি পরের ছবিতে। এই ছবিটা সবাই একটু খেয়াল করি আগে, হ্যাঁ? তাহলে দেখেন, এই যে যেটা দেখাচ্ছিলেন না, এই যে এটা পুরোটাই অ্যাট্রিয়াম। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তার মানে হার্টের রাইট ভেন্ট্রিকল তৈরি হয় অ্যাট্রিয়াম দিয়ে। কেমন ক্লিয়ার এটা সবার কাছে? স্যার রাইট বর্ডারটা স্যার। হ্যাঁ, রাইট বর্ডারটা তৈরি হয় রাইট অ্যাট্রিয়াম দিয়ে। রাইট ভেন্ট্রিকুলের কোনো কন্ট্রিবিউশন সেখানে নেই। এই যে খাড়া যেটা, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা এসভিসি, ঠিক আছে? এই উপরেটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ। তার ঠিক নিচে থাকে পালমোনারি রিজিয়ন, ঠিক আছে? তার ঠিক নিচে থাকে লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স। এই লেফট বর্ডারটা তৈরি হয় লেফট ভেন্ট্রিকল দিয়ে। আসেন আরো দুই একটা ছবি দেখি আমরা। এই ছবিটা দেখেন,
এই ছবিটা দেখেন যে এই যে সোজা যেটা দেখতেছেন না, এটা এসবিসি, তারপরে হচ্ছে রাইট এট্রিয়ামের বর্ডার। তাহলে এওটাটা কি? এওটাটা আসলে এই এসবিসির পিছনে একটা শ্যাডো হিসেবে আমরা দেখতে পাবো। রিয়েল পজিশনটা হচ্ছে এরকম, ওই দেখেন। তার মানে এওটাটাই এখানে থাকবে, এইভাবে উঠবে। ঠিক এই জায়গায় এওটা বাল্স করলে এই জায়গায় আপনি দেখতে পাবেন অ্যাসেন্ডিং এওটা যদি বাল্স করে। বুঝতে পারছেন? লেফটে দেখেন যে এই যে অ্যাওটিক নাকাল, মানে এওটাটা যেখানে ফোল্ড করে তার ঠিক নিচেই পালমোনারি, এর ঠিক নিচে এই জায়গাটা হচ্ছে এলএ অ্যাপেন্ডেজ, আর এটা লেফট এট্রিয়াল অ্যাপেন্ডেজ, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। মানে মোস্তফা কিছু বলবেন? মানে আবার আসেন পিছনে। হ্যাঁ, মানে দেখেন আপনি যে ইন্টারেস্টিংলি রাইট বর্ডারটা কেবল তৈরি করে, কে তৈরি করে বলেন আপনারা? রাইট এট্রিয়াম। রাইট এট্রিয়াম। লেফট বর্ডারে লেফট এট্রিয়াম আছে? নো স্যার। হ্যাঁ, ডেফিনেটলি লেফট বর্ডারে লেফট Appendage এট্রিয়াম আছে। নাই। লেফট এট্রিয়াল অ্যাপেন্ডেজ আছে, ঠিক এটা কালো, এটা এই যে কালো, তার ঠিক নিচে হচ্ছে লেফট ভেন্ট্রিকল, তার ঠিক উপরে এই জায়গাটা হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাওটিক নাকেল, আর মাঝখানে যা এই জায়গাটা হচ্ছে পালমোনারি রিজিয়ন। এখানে পালমোনারি আর্টারি থাকে, মেইন পালমোনারি আর্টারি থাকে, লেফট পালমোনারি আর্টারি। এটা ক্লিয়ার কিনা সবার? রাইট এট্রিয়াম। এবার ক্লিয়ার? তাহলে দেখেন রাইট ভেন্ট্রিকল কোথায় থাকে? রাইট ভেন্ট্রিকলটা থাকে মাঝামাঝি। তার মানে আপনি পিএ ভিউতে যা দেখতেছেন সামনে থেকে, সিলোটির মার্জিন গুলো দেখতেছেন আপনারা, মার্জিন গুলো দিয়ে ডায়াগনোসিস, ভিতর দিয়ে ডায়াগনোসিস করতে পারছেন? একটাও ভিতর দিয়ে করতে পারছেন ডায়াগনোসিস? ভিতর দিয়ে আমাদের কোনো ডায়াগনোসিস নাই। এই জন্য চেস্ট এক্সরে পি ভিউতে না স্যার। এই সিলোটির মধ্যেই সবকিছু। সিলোটি মানে সিলেটের লোক না আর কি, এটা হচ্ছে, আমি ছোটবেলা বলতাম যে সিল হাউট, আপনারা এখন সিলোটি বলেন না, আমি ছোটবেলা বলতাম সিল হাউট। ঠিক আছে, তাহলে এই সিলোটির মধ্যেই এক্সরে সব ডায়াগনোসিস। ওকে, আমার কথা শোনা যাচ্ছে মুন্না? হ্যালো হ্যালো Yes, sir. হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। স্যার ওটা সিলয়েড না সিলোহটি? সিলোটি সাইড। এটা সিলোটি, আসলে সিলোটি। স্যার হ্যাঁ সিলয়েড তো বলি স্যার। হ্যাঁ সিলোটি বলি ভাই আমরা। স্যার ওইটা হ্যাঁ। তো সিলয়েড বলি, সিলয়েড সাইন। কেউ সিলোয়েট বলে, কেউ সিলোটি বলে, আমি সিলোটি বলি। ঠিক আছে, বা সিলোট বলে। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমাদের যত প্যাথোলজি গুলো আছে, প্যাথোলজি কি পরীক্ষায় কোনটা 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 আসে একটা একটা করে বলেন তো? মাইটাল স্টুডেন্টসের এক্সরে না, এটা সবচেয়ে কমন নাকি পরীক্ষার জন্য? তারপরে এএসডি, তারপরে ভিএসডি, তারপরে টফ, তারপরে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তারপরে পেরিকার্ডিয়াল ইফিউশন। ঠিক আছে, এখন এক্সরেতে আপনি স্ট্রাকচার দেখতেছেন, এই ডায়াগনোসিস গুলো আপনি কেবলমাত্র সিলোটির চেঞ্জ দিয়ে আপনি ডায়াগনোসিস গুলো করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে মুন্না? হ্যালো, জি স্যার, জি স্যার। আমার সাথে একজন রেসপন্স করতে হবে, না হলে আমি বুঝতে পারি না। ওকে, আচ্ছা, এখন আপনারা আমাকে একটা জিনিস বলেন যে এক্সরে টেস্ট করা হয় তখন কি শ্বাস ধরে করা হয় না শ্বাস ছেড়ে দিয়ে করা হয়? ধরে করা হয়। শ্বাস ধরে করা হয়। ধরে না করলে কি হয়, ধরে করলে কি হয়? স্যার ধরে করলে স্যার স্যার, লাংসটা cardiac বড় shut- হয় অনেক। জি স্যার, Cardiac ইনফ্লেটা shut- কার্ডিয়াক শটে অ্যাপ্রোপ্রিয়েট পাই আমরা স্যার, আর না হলে স্যার ইনঅ্যাপ্রোপ্রিয়েট চলে আসে। আর তাছাড়া আর অবসকিউর করে যায়। আর যদি লাং কম্প্রেস করা থাকে, মানে এক্সপ্রেশন করা থাকে, তাহলে কিছু প্যাথোলজি আমরা মানে ওভারকলিং হয়ে যেতে পারে, মিমিক হয়ে যায় স্যার। যেমন লোয়ার লব কোলাপস বা প্লুরাল ইফিউশন এরকম হতে পারে। ওকে, ভেরি গুড। তাহলে এই জিনিসটা আমরা একটু শিখে ফেলি। হ্যাঁ, দেখেন এক্সপিরেটরি ফিল্মে হার্ট সাইজ বড় হয়ে যায়,
কার্ডিওমেগালি লাগে। এই জন্যই আমি এটা নিয়ে আসছি। এক্সপিরেটরি ফিল্মে হার্ট সাইজ বড় হয়ে যায়, ঠিক আছে। ব্রঙ্কোভাস্কুলার মার্কিং গুলো, এই যে এগুলো হচ্ছে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং, এগুলো বেশি প্রমিনেন্ট মনে হয়। বেজাল রিজন অপেসিটি মনে হয়, এবং ট্রাকিয়াটা মোর রাইটিডায়। বুঝতে পারছেন? তাহলে এক্সপিরেটরি ফিল্ম বোঝার উপায় কি মুন্না? স্যার কার্ডিওমেগালি দেখা যাবে, তারপর হাইলার ওপাসিটি মানে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং কিন্তু এটা বেশি যে হবে। এক্সপিরেটরি ফিল্ম আমরা বুঝবো কিভাবে? স্যার ছোট লাগবে আর কি এটা। ও স্যার স্যার ডায়াফ্রামের ওই যে লেভেল, ইয়াতে ক্লাভিকল ছয়টা দেখে রিবস, স্যার। এন্টিরিয়র রিবস যদি দেখা স্যার যায় তাহলে ডায়াফ্রামের লেভেল ও দেখে না, স্যার। কি লেভেল সেটা? স্যার স্যার অ্যান্টেরিয়র রিব 5, হলো 6 সেন্টিমিটার। 6টা, এসে স্যার রাইট ডায়াফ্রামটা স্যার আমরা পাই, এটা স্যার আরো কমে চলে আসবে স্যার। আর পোস্টেরিয়রলি 10টা স্যার। স্যার পোস্টেরিয়রলি 10। ভেরি গুড। তাহলে যদি পিছন দিয়ে আমরা 10টা রিপ কাউন্ট করতে পারি, তাহলে এখানে কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? আর এখানে 1 2 3 4 5 6 7। আরেকটা বুদ্ধি আছে, উপায়, ঠিক আছে। এই রিবের স্পেসটা দেখেন, রিবগুলো ক্রাউডেড মনে হয় এখানে, বুঝতে পারছেন? এক্সপিরেটরি ফিল্মে রিবগুলো তুলনামূলক ক্রাউডেড মনে হয়, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এক্সপিরেটরি ফিল্ম কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এই এক্সট্রাটা দেখলে কিন্তু সবাই আপনারা বলে দিবেন যে এটা একটা হার্ট ফেলিউর এক্সট্রা, তাই না? স্যার তাই না? স্যার শব্দ স্টিচের জন্য কোথা থেকে স্যার? হুম। আমি একজনকে কোহোস্ট করে দেই, হ্যাঁ। কাকে করে দিব? ও একটু মিউট করে রাখবে। মুন্নাকে করে দিব? স্যার আমি তো ফোনে ইউজ করতেছি, ফোনে আচ্ছা। করা যাবে? হ্যাঁ হ্যাঁ, মিউট করতে পারবে কি? অদিতি করতে পারবা? জি স্যার পারবো। তোমাকে কোহোস্ট করে দিই, তাহলে তুমি হচ্ছে যে তুমি একটু মিউট করে দিও, হ্যাঁ। জি স্যার। যদি তুমি না ঘুমায় যাও, ঠিক আছে। ঘুমায় গেলে তুমি শুনতে পাবা না কি কি বলছে। আচ্ছা, তাহলে ইন্সপিরেটরি ফিল্ম এক্সপিরেটরি ফিল্ম একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, একটা কথা আপনারা ব্যবহার করেন না যে চেস্ট এক্স-রে পি এ ভিউ? ইয়েস স্যার। হোয়াট ডাজ দ্য পি এন্ড এ? পোস্টেরিয়র, এ মিন্স অ্যান্টেরিয়র। এই পোস্টেরিয়রে কি আর অ্যান্টেরিয়রে কি? স্যার রে যেটা দেওয়া হয় সেটা পোস্টেরিয়রলি ঢোকে আর অ্যান্টেরিয়রলি এক্সিট করে, পোস্টেরিয়রলি এন্টার করে আর অ্যান্টেরিয়রলি এক্সিট করে। আচ্ছা, থিওরিটিক্যালি এটাই রাইট, মানে এটাই আমরা সব সময় জানি, কিন্তু বিষয়টা হচ্ছে যেখানে ফিল্ম থাকে সেটা সেই পরের লেটারটা দ্য লেটার আর কি, পরের অক্ষরটা স্ট্যান্ড করে কোন যে জায়গায় ফিল্ম থাকবে, আর প্রথম লেটারটা স্ট্যান্ডস করে যেদিক দিয়ে ইয়ে ঢুকবে, রেটা ঢুকবে, ঠিক আছে। বুঝতে পারছেন? একই কথা। ওকে, নাও প্রসিড ফরওয়ার্ড। তাহলে এটা আমাদের ক্লিয়ার হতে হবে। এখন আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কার্ডিওমেগালি না কার্ডিওমেগালি না, ঠিক আছে। আচ্ছা, সব এক্সরেতে পেনিট্রেশন সম্বন্ধে আপনাদের কি কোনো ধারণা আছে যে পেনিট্রেশনটা কিভাবে ঠিক করা হয়? কার্ডিওলজিতে কি কার্ডিওলজি ব্যাকগ্রাউন্ডের কেউ আছে এখানে? শুধু জিনাত আছে না? জিনাত ছাড়া আর কেউ আছে কার্ডিওলজি ব্যাকগ্রাউন্ডের? বায়োপসিস পরীক্ষা দিবে। আচ্ছা, পেনিট্রেশন নিয়ে কোনো ধারণা আছে যে এক্সরেতে পেনিট্রেটেড ভিউ আমরা কখন ব্যবহার করি? জি স্যার, ওই যে ওভার এক্সপোজার আন্ডার এক্সপোজার। হ্যাঁ, পেনিট্রেটেড ভিউ লিখে দিই। ধরো তোমাকে লিখতে হবে যে চেস্ট এক্সরে চেস্ট পি এ ভিউ, এক্সরে চেস্ট পি এ পেনিট্রেটেড ভিউ। তো স্যার যখন ডরসাল ভার্টিব্রা দেখবো ভালো হবে, তখন মানে থোরাসিক ভার্টিব্রা ভালো হবে দেখার জন্য পেনিট্রেটেড ভিউ দেওয়া হয়। হ্যাঁ, এটা একটা বুঝলাম। আর সেটা তো বনি উইন্ডো, মানে সেটা বনি উইন্ডো লিখে দিতে হয় যে বনি উইন্ডো দেখবো। আর কেউ বলতে পারবে যখন কোনো কার্ডিয়াক ডিভাইস থাকে, এই যে যেমন ধরেন এই যে এটা এখানে একটা দেখতে পাচ্ছেন না, এটা কি? পেসমেকার পেসমেকার। এগুলো কি? লিডস তার, মানে হ্যাঁ, গ্রামে বলি আমরা সহজ ভাষায় তার। যদি আপনি এই যে ডিভাইস দেখতে চান, ডিভাইস, তখন আপনাকে পেনিট্রেটেড ভিউ ব্যবহার করতে হবে। তাহলে এখানে আপনি যখন বিষয়টা কিন্তু
লিড গুলো দেখতে পাচ্ছেন, কিন্তু লিড গুলো কিন্তু খুব স্পষ্ট না। কিন্তু যদি পেনিট্রেটেড ভিউ হতো তাহলে ডিভাইস এবং লিডটা স্পেসিফিক্যালি স্পষ্ট হতো। বুঝতে পারছেন? যদি আর্টিফিশিয়াল যে জিনিসগুলো থাকে, পেসমেকার থাকে, আইসিডি থাকে, সিআরটি থাকে, প্রস্থেটিক ভালভ থাকে, আপনি তখন পেনিট্রেটেড ভিউ শব্দটা ব্যবহার করবেন। তাহলে হচ্ছে যে রেডিওলজিস্ট পেনিট্রেশনটাকে বাড়ায় দিবে এবং সাইড গুলোকে অ্যাটিনুয়েট করে দিবে। তখন আপনি আপনার যে বেসিক যে জিনিসটা সেটা আপনি ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা কি মনে থাকবে ইয়েস স্যার। নাকি কঠিন মনে হলো জিনিসটা? না ভাইয়া, মনে থাকবে। ওকে, লেটস ক্যারি অন। তাহলে এই ছবিতে কার্ডিওমেগালি আপনারা কিভাবে মাপবেন? আমাকে আমি একজনকে একটু জিজ্ঞেস করি। যেমন ধরেন, আপনারা মাইন্ড করেন না, পড়া জিজ্ঞেস করি হচ্ছে আপনাদের সাথে ইন্টারেক্ট করার জন্য। হ্যাঁ, এই জাহিন শাহরিয়ার, তুমি বলো। জি স্যার। চেস্টের হরিজন্টাল ডায়ামিটার। ধরো আমি একটা অপশন দিচ্ছি। হ্যাঁ, এই যে একটা মাপলাম, ঠিক আছে, জি স্যার। আর এই যে মাপলাম, আমি কি ঠিক মাপছি? না স্যার, মানে কার্ডিওমেগালি মাপার জন্য মিড লাইন থেকে বোথ সাইডে হচ্ছে যে হাইয়েস্ট যেটা, সেটা কাউন্ট করতে হবে। গুড, ভেরি গুড। আমি ছোটবেলায় এইভাবে জানতাম। মানে এটা যে ভুল, এটা কয়জনে জানেন? যে জানতাম স্যার, ম্যাক্সিমাম ডায়ামিটার নেওয়া লাগে স্যার। যে এটা এই যে এইভাবে, ঠিক আছে, জি স্যার, জানতাম স্যার। এইভাবে মাপা হয় কি? এভাবে? ইজ ইট কারেক্ট? না না স্যার, না, এটা ইনকারেক্ট। ইনকারেক্ট। তাহলে কারেক্টটা কি? স্যার এই, সেন্টার বরাবর স্যার একটা। এই যে ইয়েস, কারেক্টটা। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম এটা। আর এটা ইয়াটা মাপা হয় কোথায়? লাংসেরটা এখানে? না স্যার, কোথায় লাংসেরটা কোথায়? স্যার কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলের একটু উপরে। কোস্টাল মার্জিন বরাবর স্যার। রাইট, কোস্টোফেরিক অ্যাঙ্গেলের এখানে। ঠিক আছে, তাহলে এইটার সাথে এই দুইটার কম্পেয়ার করতে হবে। ওকে ওকে, তাহলে কার্ডিওমেগালি, এটা যে কার্ডিওমেগালি, এটা দেখে মনে হচ্ছে নাকি ইন্সপিরেটরি ফিল্ম না এক্সপিরেটরি ফিল্ম? এটা ইন্সপিরেটিভ ফিল্ম। ইন্সপিরেটরি ফিল্ম, কারণ এটা দেখে মনে হচ্ছে অনেক লম্বা। ঠিক আছে, সো কার্ডিওমেগালি বলার আগে ইন্সপিরেটরি না এক্সপিরেটরি ফিল্ম এটা খেয়াল করতে হবে। শুয়ে এক্সরে করে না বসে এক্সরে করে, এটা খেয়াল করতে হবে। ঠিক আছে, ওকে। এবার আসলে ল্যাটারাল ভিউতে আমরা কি দেখি না? ল্যাটারাল ভিউটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ল্যাটারাল ভিউতে কেন করি ল্যাটারাল ভিউ, আপনারা কেউ বলতে পারবেন? স্যার ওই যে রেট্রোস্টেনাল স্পেস এন্ড রেট্রোকার্ডিক স্পেসের একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব? মানে যদি লেফট রাইট এট্রিয়াম বড় হয়ে যায়, রাইট ভেন্ট্রিকল বড় হয়ে যায়, তাহলে রেট্রোস্টেনাল স্পেসটা অবস্কিউর হয়ে যায়। আর যদি লেফট এট্রিয়াম বড় হয়ে যায়, তখন রেট্রোকার্ডিক স্পেসটা অবস্কিউর করে যায়। ভেরি গুড, অসাধারণ অসাধারণ। আমি শুরুতেই বলে নিছি যে হার্টের ডায়াগনোসিস যা করবেন সব সিলোটি দিয়ে করবেন, মার্জিন দিয়ে করবেন, ভিতর থেকে কিছু ডায়াগনোসিস করতে পারবেন না। তাহলে রাইট ভেন্ট্রিকল কোথায় থাকে? ভিতরে। আপনি পিএ ভিউতে কিচ্ছু বুঝবেন না। পিএ ভিউতে কোনো মার্জিন আছে? এই যে এই একটা মার্জিন, এই একটা মার্জিন। রাইট ভেন্ট্রিকল কি হার্টের কোনো মার্জিনকে টাচ করে? না স্যার। করে না না। স্যার, তাহলে রাইট ভেন্ট্রিকল এই সিলোটির না, মানে মার্জিন দিয়ে আপনি কিছুই ধরতে পারবেন না। কারণ what we diagnose of the cardiac problem, we diagnose it from the margin. So margin আমাকে বুঝতে গেলে আমাকে lateral view যেতে হবে. So if we want to understand any pathology of the right ventricle, you have to go for the lateral view X-ray. ঠিক আছে, দেখেন পুরোটাই রাইট ভেন্ট্রিকল। এখান থেকে যেটা দেখতেছেন এটা পুরোটাই রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, এবং এই যে রিট্রোকার্ডিয়াক স্পেসটা ইম্পর্টেন্ট, এই স্পেসটা অবলিটারেট হয়ে যায়, এই যে এই জায়গাটা। ঠিক আছে, এটা হচ্ছে আউটফ্লো ট্র্যাক্ট, এটা হচ্ছে অ্যাওর্টা। আর এই জায়গাটা লেফট এট্রিয়াম বড় হইলে এই জায়গাটা হচ্ছে যে ছোট হয়ে যায়। তাহলে পিছনের দিকে লেফট এট্রিয়াম থাকে, সামনের দিকে রাইট ভেন্ট্রিকল থাকে। হ্যাঁ, এটা যাতে আমরা বুঝতে পারি। ওকে, অ্যাপেক্সটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কার্ডিওলজির এক্সরেতে সবসময় মার্জিন এন্ড অ্যাপেক্স এর দিকে খেয়াল করতে হবে, মার্জিন এন্ড অ্যাপেক্স। ঠিক আছে, আচ্ছা, দুটো টাইপ আছে না, একটা হচ্ছে আরবি টাইপ অ্যাপেক্স, এলভি টাইপ। আরবি টাইপ অ্যাপেক্স বলতে কি বোঝায়, এলবি টাইপ অ্যাপেক্স বলতে কি বোঝায়?
এটা একটু আমাকে কেউ ক্লিয়ার করবে? স্যার হ্যাঁ এলভি টাইপ যেটা স্যার মিলে যায়, আর আরভি টাইপ তারপর একটা উপরে একটা মার্জিন থাকে স্যার আপওয়ার্ডে। স্যার অ্যাকিউট অ্যাঙ্গেল যদি তৈরি করে অ্যাপেক্সটা ডায়াফ্রামের সাথে তাহলে সেটা আরভি টাইপ অ্যাপেক্স, আর যদি অবটিউজ অ্যাঙ্গেল তৈরি করে সেটা এলভি টাইপ। হ্যাঁ, যদি হাতটা এইভাবে থাকে অ্যাপেক্সটা, হ্যাঁ, যদি এটা ডায়াফ্রাম হয়, যদি আমরা ড্র করি তাহলে অ্যাঙ্গেলটা তৈরি হয় অ্যাকিউট। আর যদি হাতটা এইভাবে থাকে আর এইভাবে ডায়াফ্রাম থাকে, তাহলে যদি আমরা মেইন এক্সিস বরাবর একটা ড্র করি তাহলে যে অ্যাঙ্গেলটা হয় সেটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল। তাহলে এলভি টাইপ অ্যাপেক্স হচ্ছে যখন যে এই অ্যাপেক্সটা কি আরবি টাইপ না এলভি টাইপ? এলভি টাইপ স্যার। সব অ্যাপেক্সই এলভি টাইপ, ঠিক আছে? তাহলে অ্যাপেক্সের টাইপ দেখে আমাকে বুঝতে হবে, হ্যাঁ, অ্যাপেক্সের টাইপ দেখে অনেক কিছু বুঝার আছে। তাহলে এটা কি স্যার আরভি টাইপ অ্যাপেক্স টপ। টপ এটা কিভাবে বুঝলেন টপ? স্যার বুট শেপ হার্ট, পলিগেমিক লাং ফিট। সাব্বির, হ্যাঁ, ভেরি গুড, পলিগেমিক লাং ফিট। তারপর স্যার বুট শেপ স্যার হার্ট আর কনকেভিটি অফ পালমোনারি বে, মানে বে এই জায়গাটা কনকেভ না? টপ টপের কম্পোনেন্ট কি কি একটু বলেন তো আপনারা? স্যার পালমোনারি স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ওভাররাইডিং অফ আর্চ অফ অ্যাওর্টা, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। ওভাররাইডিং অফ দ্য অ্যাওর্টা আর হচ্ছে Yes. ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট না? ইয়েস স্যার। এর মধ্যে সবচেয়ে মার্ক হচ্ছে পালমোনারি স্টেনোসিস, ঠিক আছে? পালমোনারি স্টেনোসিস হয়, রাইট ভেন্ট্রিকুলারটা হাইপারট্রফি হয়, ফলে রাইট সাইডের ব্লাড গুলো শান্ট হয়ে লেফট ভেন্ট্রিকুলারের মধ্যে চলে যায় রাইট টু লেফট এবং অ্যাওর্টায় চলে যায়, ফলে এই টফের রোগীগুলো সায়ানোস পেশেন্ট, তাই না? এটা একটা Cyanosis. কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ ইম্পর্টেন্ট কজ। ইয়েস ফলে হোয়াট হ্যাপেন্স ইন টফ, যেহেতু পালমোনারি স্টেনোসিস ডেভেলপ করে, পালমোনারি স্টেনোসিসটা তাহলে আমরা যদি একটু ড্র করি, এই ধরেন এটা হচ্ছে একটা অ্যাওর্টা, এইটা হচ্ছে একটা পালমোনারি আর্টারি, সাপোজ এই জায়গাটা স্টেনোসিস হলো, ঠিক আছে? পরে যে পালমোনারি আমরা আপনাদেরকে প্রথম ছবিতে দেখাইছি কি, এটা হচ্ছে আনফোল্ডিং অফ দ্য অ্যাওর্টা, তার ঠিক নিচেই থাকে পালমোনারি বে, তাই না? এই জায়গাটা পালমোনারি না, আপনারা বলছেন এই জায়গাটা লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স, তাহলে এই জায়গাটায় মেইন পালমোনারি আর্টারি থাকে আর লেফট পালমোনারি আর্টারি থাকে। তাহলে এই জায়গাটা যদি পালমোনারি স্টেনোসিস থাকে তাহলে কি তার পরের জায়গাটুকু ভালো ডেভেলপ করে? আপনারা বলতে পারবেন করে? টফের পেশেন্টের পালমোনারি ভাস্কুলেচার ডেভেলপ করে না। সো কনকেভ পালমোনারি বে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাইন। আপনারা সবাই মনে করেন যে টিল্টেড অ্যাপেক্স, তারপরে অলিগেমিক লাং ফিল্ড, এর চেয়ে ফিজিওলজিক্যালি মোর ইম্পর্টেন্ট, একজন কার্ডিওলজিস্টের কাছে মোর ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা কেমন ডেভেলপ, কারণ এর উপরে তার ফিউচার নির্ভর করে। বুঝতে পারছেন? ইয়েস এটা স্যার। ক্লিয়ার? তাহলে এটার এই যে অ্যাপেক্সটা এরকম কেন? এটার কারণটা কি যে অ্যাপেক্সটা এরকম টিল্টেড আপওয়ার্ডস হয়ে গেল কেন? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য এটাকে ঠেলে দিচ্ছে। ভেরি গুড, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাইলে টফের মধ্যে চারটা কম্পোনেন্ট, একটা হচ্ছে পালমোনারি স্টেনোসিস, একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, একটা হচ্ছে ওভাররাইডিং অফ দ্য অ্যাওর্টা, আর একটা হচ্ছে ম্যালারিয়ান ভিএসডি অথবা নন রেস্ট্রিক্টিভ ভিএসডি। ভিএসডির কোনো ফিচার টফে পাবেন না, এক্সরেতে পাবেন না, ওভাররাইডিং অফ দ্য অ্যাওর্টাও কিছু পাবেন না, শুধুমাত্র পালমোনারি স্টেনোসিস এন্ড রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ফিচার পাবেন। পালমোনারি স্টেনোসিস কি? পালমোনারি ভাস্কুলেচার আন্ডার ডেভেলপ। আর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির কারণে কি? অ্যাপেক্সটা আপটার্ন, ঠিক আছে? পালমোনারি স্টেনোসিসের কারণে অলিগেমিক লাং ফিল্ড। ক্লিয়ার? টফের এক্সে ক্লিয়ার হবে এখন আপনাদের কাছে? হ্যালো হ্যালো সাব্বির, সাব্বির আমার কথা শোনা যাচ্ছে? সাব্বির, জি স্যার। কেটে কেটে আসতেছে কথা। ইয়েস স্যার। স্যার এখানে তাহলে মানে তিনটা জিনিস, একটা হলো অলিগেমিক লাং ফিল্ড, একটা হলো যে হ্যালো এটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? স্যার এখানে শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ বলেন, যিনি বলতেছিলেন তিনটা জিনিস, একটা অলিগেমিক লাং এখানে কি তাহলে মিলি তিনটা জিনিস, কনকেভ যেটা কনকেভ পালমোনারি বে। ওকে হ্যাঁ হ্যাঁ আবার বলেন, আমি শুনতেছি কিন্তু। হ্যালো
একটা হলো কনকেভ পালমোনারি বে, একটা হলো অলিগমি লাংফিল, আর একটা বললেন যে টিল্টেড অ্যাপেক্স, যেটা আমরা আরপি প্যাটার্নের জন্য। আপটার্ন অ্যাপেক্স, হ্যাঁ হ্যাঁ, এই তিনটা ফাইন্ডিং। আর কিছু বলবেন কেউ? আর কনকেভ হওয়ার কারণটা স্যার আমি তখন শুনতে পাইনি, কনকেভ হওয়ার কারণটা কি বলছিলেন? আচ্ছা, আপনি এটুকু তো বুঝতে পারছেন যে এই জায়গাটা থাকে কি, এখানে কি জি থাকে? জি, এটা কি অ্যাওরটিক নাকল বা আনফোল্ডিং অফ দ্য অ্যাওরটা বা অ্যাওরটাটা আমাদের এখান দিয়ে, তার ঠিক নিচে কি থাকে? তার ঠিক নিচে কি থাকে? এই জায়গাটা কি থাকে নরমালি? পালমোনারি এই জায়গাটায় থাকে পালমোনারি আর্টারি। পালমোনারি ভেসেলস গুলো থাকে। হ্যাঁ, আর এই জায়গাটা কি থাকে? এই জায়গাটায়, জি স্যার, এই জায়গাটায় কি থাকে? লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স। এই জায়গাটা দেখেন একদম আন্ডার ডেভেলপড, এটা একদম আন্ডার ডেভেলপড, কনকেভ হয়ে গেছে। যে বুট শেপ আপনারা বলেন, বুট শেপ হওয়ার কারণ হচ্ছে এই যে কনকেভ পালমোনারি বে এবং আচ্ছা আচ্ছা, পালমোনারি আর্টারি। বুঝতে পারছেন? এর সাথে হচ্ছে অলিগেমিক লাংফিল। আচ্ছা, কার্ডিওলজির কেউ আছে এখানে? ব্যাকগ্রাউন্ড কার্ডিওলজি ব্যাকগ্রাউন্ড, ফেজ এ আর ফেজ বি নাই না? ওকে, তার জন্য একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে কফে শান্ট করা হয়, বুঝতে পারছেন? বিটি শান্ট, বেলারোপ্রসিক শান্ট, মানে এখান থেকে একটা আটারি থেকে এই পালমোনারি ভাস্কুলেচারের সাথে একটা শান্টিং করে দেওয়া হয় যাতে পালমোনারি ভাস্কুলেচারটা ভালো ডেভেলপ করে। তখন আর অলিগেমিক লাংফিলটা থাকে না আর কি। পরীক্ষা হলে এটা জিজ্ঞেস করে যে শান্ট করা হয়েছে কি হয় নাই, এটা কিভাবে বুঝবো? তখন বলতে হবে যে লাংফিলটা অলিগেমিক থাকে এবং পালমোনারি ভাস্কুলেচারটা ডেভেলপ থাকে। ঠিক আছে, এই দেখেন এটা আরেকটা এক্সাম্পল। হ্যাঁ, যে এই অ্যাপেক্সটা কেমন? সাব্বির, হ্যালো? অ্যাকিউট আরবি টাইপ স্যার। আরবি টাইপ স্যার। আরবি টাইপ, আরবি টাইপ না, এটা কোন একটা আছে, আমরা অ্যাপেক্সের দিকে এখন নজর দিই। সো জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আরবি টাইপ অ্যাপেক্স, এলবি টাইপ অ্যাপেক্স, দেখছেন কিরকম? এখন আরেকটা জিনিস খেয়াল করেন, এটা তো আপনারা সবসময় খেয়াল করছেন, তারপরে দেখেন এই যে যখন এলবি টাইপ অ্যাপেক্স মানে যখন লেফট ভেন্ট্রিকলটা বড় হয় তখন ডায়াফ্রামের নিচেও শ্যাডো চলে যায়, ডিপিং হয় অ্যাপেক্সটা ডায়াফ্রামের মধ্যে। ঠিক আছে, এটা আমি দেখাবো একটু পরে। এইবার আমাদেরকে যদি আমরা ভিন্ন ভিন্ন ভাবে জানি যে রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট হইলে এক্স-রে কি ফিচার আসে, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হইলে এক্স-রে কি ফিচার আসে, রাইট ভেন্ট্রিকল বড় হইলে এক্স-রে কি আসে, লেফট ভেন্ট্রিকল বড় হইলে এক্স-রে কি ফিচার, তাহলে আমরা দুনিয়ার সব কার্ডিওলজির এক্স-রে আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, আমরা আগে রাইট এট্রিয়াম বড় হইলে কি আসে এটা দেখি, লেফট এট্রিয়াম বড় হইলে কি আসে সেটা দেখি, দেন আমরা কোন ডিজিজে কোনটা বড় হয় সেটা নিয়ে আমরা এটাকে ইন্টিগ্রেট করে ফেলবো। ওকে, ঠিক আছে, একটা মিনিট, আমি জাস্ট ফ্যানটা বন্ধ করি। আচ্ছা, হ্যালো হ্যালো, জি স্যার। তাহলে আমরা কি এখন এক্স-রেতে রাইট এট্রিয়াম কোন জায়গাটা সেটা কি আমরা চিনতে পারছি? চিনতে পারি কিনা সবাই? হ্যালো মুন্না? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে রাইট এট্রিয়াল বর্ডারটা যখন বাল্জ হয়ে যাবে, elongation of the right heart border, lateral bulging of the right heart border more than 5 cm from the midline, আমরা দেখি দিই একটা, দেখেন এই যে এটার মধ্যে বলা আছে। হ্যাঁ, এই যে এখানে মনে হচ্ছে কি আমরা বলছিলাম না এই জায়গায় থাকে নরমাল রাইট এট্রিয়ামের বর্ডার না, সেখানে এখানে 5.5 সেন্টিমিটার বেশি হয়ে গেছে। ঠিক আছে, দেন দিস ইজ রাইট। তাহলে রাইট কার্ডিয়াক বর্ডার বিকামস মোর কনভেক্স, একটু কনভেক্স হয়ে গেছে। ঠিক আছে, এই যে আচ্ছা, তিনটার বেশি ইন্টারকোস্টাল স্পেসকে এক্সটেন্ড করছে, 1 2 3 আরো বেশি, এই যে 4 5 সেন্টিমিটারের বেশি জায়গা
নিয়ে ফেলছে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা ল্যাটারাল ভিউ দরকার নেই, এই তিনটা জানলেই হবে। দেখেন রাইট এট্রিয়ামটা বড় হলে কিভাবে সে রাইট এট্রিয়ামের জায়গাগুলোকে দখল করে দেখতে পাচ্ছেন। অর্থাৎ রাইট বর্ডারে রাইট ভেন্ট্রিকুলার কোনো রোল নাই, পুরোটাই রাইট এট্রিয়াম। দেখেন এই দেখেন এটার একটা রাইট এট্রিয়াম বড় হয়ে গেছে না, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। ঠিক আছে, এটা একটা রাইট এট্রিয়াম বড় হয়ে গেছে। দেখেন এটা একটা কনভেক্স হয়ে গেছে না মুন্না? আমরা কি আলাদা করে কখনো ভাবছি রাইট এট্রিয়ামের কথা? এই জায়গা থেকে শুরু করে এই জায়গা 5 সেন্টিমিটার বেশি হবে না? শোনা যাচ্ছে মুন্না আমার কথা? অদিতি? জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার সাথে কথা বলতে হবে, না হলে আমি মনে হয় যে ব্লাইন্ড হয়ে যাচ্ছি আর কি। আচ্ছা, এবার খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে লেফট এট্রিয়াম। আচ্ছা, এবার আমাকে একটু বলেন যে লেফট এট্রিয়াম এনলার্জমেন্ট কখন কখন হয়? লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে। কেটে কেটে আসতেছে, এবার ঠিক আছে সাব্বির? স্যার মাইট্রাল স্টেনোসিস, ভালভুলার হার্ট ডিজিজ। একটা বুঝলাম, লিখলাম মাইট্রাল স্টেনোসিস। 2 নম্বরে এখন ঠিক আছে স্যার। 2 নম্বরে লেফট এট্রিয়াম বড়র কাজ, কারণ 2 নম্বর হ্যালো দেখা যাচ্ছে সাব্বির? জি স্যার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। হাইপারটেনশন। 3 নম্বরে মাইট্রাল রিগার্জিটেশন আছে না? 4 নম্বরে মাল্টিপল ভালভুলার হার্ট ডিজিজ, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। মাল্টিপল ভালভুলার হার্ট ডিজিজ এমএস-এমআর, ঠিক আছে? যে কোনো কারণে হার্ট ফেলিউর হইলে যদি লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক প্রেসার বাড়ে তাহলে লেফট এট্রিয়াম বড় হইতে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি পিডিএ, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস, ঠিক আছে? আচ্ছা, এগুলো এখন ভাগ করে সব জানার দরকার নাই, ঠিক আছে? আমি এখন কথাটা কেটে কেটে আসতেছে, ক্লিয়ারলি বুঝতেছি না যে, সরি। হ্যালো, জি স্যার আপনাকে শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, যিনি কোশ্চেন করছেন তাকে তো শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন সবার জন্য পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সরে কি? মাইট্রাল স্টেনোসিস। মাইট্রাল স্টেনোসিস তাহলে প্যাথোফিজিওলজিটা একটু বুঝতে হবে যদি এক্সরে বোঝার আগে। এই হলো মাইট্রাল ভালভ, স্টেনোসড হয়ে গেল, লেফট এট্রিয়ামের মধ্যে প্রেসার বেড়ে গেল। হ্যাঁ, প্রেসার বেড়ে গেলে আস্তে আস্তে লেফট এট্রিয়াম কি হবে? ডাইলেটেড এনলার্জমেন্ট হবে, লেফট এট্রিয়াম বড় হয়ে যাবে, এটা কিন্তু বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে এটা এখানে প্রেসার বাড়লে এই লেফট এট্রিয়ামের মধ্যে ড্রেইন করে কে? পালমোনারি ভেইন। তাইলে এমএস will lead to left atrial enlargement, left atrial enlargement and increased LA pressure। হ্যাঁ, এর থেকে কনসিকুয়েন্স কি হবে? পালমোনারি হাইপারটেনশন। প্রথমে হবে ভেনাস হাইপারটেনশন, প্রথমে হবে পালমোনারি ভেনাস হাইপারটেনশন। তারপরে তার কনসিকুয়েন্স হবে কি? পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন। তার কনসিকুয়েন্সে কি হবে? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তার কনসিকুয়েন্সে কি হবে? রাইট ট্রাইকাসপেডিক ট্রাইকাসপেডিক, ভেরি গুড, ট্রাইকাসপেডিক রিগার্জিটেশন এন্ড রাইট এট্রিয়াম বড়। তাহলে মাইট্রাল স্টেনোসিসে যেই ঘটনাগুলো ঘটে, হার্টের লেফট এট্রিয়াম বড় হয়, রাইট ভেন্ট্রিকল বড় হয়, রাইট এট্রিয়াম বড় হয়, ঠিক আছে? আর কি হয়? পালমোনারি ভেনাস হাইপারটেনশন, মানে পালমোনারি ভেইন গুলো এনগর্সড হয়। তাহলে এই সবগুলো ফিচার আমাকে বুঝতে হবে। তাহলে কোনটা লেফট এট্রিয়াম এনলার্জমেন্টের ফিচার সেটা আমি আলাদা করে বুঝতে হবে, ঠিক আছে? সি অ্যাকচুয়ালি হোয়াটস দ্য পজিশন অফ লেফট এট্রিয়াম ইন এ চেস্ট এক্সরে।
লেফট এট্রিয়ামকে চেস্ট এক্সের সামনে থেকে কোনো সিলোটিকে কি সে টাচ করে? কোনো সিলোটিকে টাচ করতেছে? না ভাইয়া, না স্যার, না স্যার। জাস্ট এই জায়গাটা এলে অ্যাপেন্ডেজ থাকে, হ্যাঁ? Appendage। তাহলে অ্যাপেন্ডেজ একটু করতে পারে এই জায়গাটা, ঠিক আছে? লেফট এট্রিয়াম যখন বড় হয় অ্যাপেন্ডেজটাও তখন বড় হয়, ঠিক আছে? তাহলে দেখেন, কেটে ফেললাম, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখেন দিস ইজ দ্য নর্মাল লেফট এট্রিয়াম ইন এ কার্ডিয়াক সিলোটি। লেটস সি হোয়াট হ্যাপেন্স ইফ ইট এনলার্জেস। ওকে, দেখেন কি হইলো, এটা বড় হয়ে গেল। তাহলে বড় হয়ে গেলে সে এই যে এটা কি, এই বর্ডারটা কি? রাইট বর্ডার অফ দ্য হার্ট। রাইট বর্ডার। আবার আরেকটা রাইট বর্ডারের কাছে আরেকটা বর্ডার এসে হাজির হয়, ডাবল রাইট বর্ডার। ইয়েস স্যার। তাহলে কিভাবে ডবল বর্ডার তৈরি হয় কিভাবে, এটা বুঝতে পারছেন নাকি? ইয়েস স্যার। জি স্যার। এই যে এই জায়গাটা দিয়ে বাল্জ হয়েছে, এটা কি? লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ। অ্যাপেন্ডেজ, LAA বলি আমরা, হ্যাঁ? তাহলে এইখানে আপনি দেখবেন যে লেফট এট্রিয়ামের জায়গাটা, তার উপরে কি এটা কি, হোয়াট ইজ দিস? পালমোনারি ট্রাঙ্ক। এটা কি হবে? পালমোনারি হাইপারটেনশন হলে এটা বড় হবে না ছোট হবে? পালমোনারি কোনাস ফুল বাল্জ। বালজিং হবে স্যার। তাহলে পালমোনারি কোনাস বাল্জ হবে। আচ্ছা আচ্ছা, লেফট ভেন্ট্রিকলের আর অ্যাওর্টার কি হয় মাইট্রাল স্টেনোসিসের পেশেন্টের? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে স্যার। লেফট ভেন্ট্রিকলের কি হয়, অ্যাওর্টার কি হয়? লেফট ভেন্ট্রিকল ব্লাড কম পায়, ঠিক আছে? লেফট ভেন্ট্রিকল ব্লাড কম পায়, তাহলে লেফট ভেন্ট্রিকলটা ছোট হয়ে যায়। লেফট ভেন্ট্রিকল কোনটা? এই যে এইটা হচ্ছে লেফট ভেন্ট্রিকলের মার্জিন। অ্যাওর্টাও ছোট হয়ে যায়, তাহলে হাইপোপ্লাস্টিক হয়ে যায় অ্যাওর্টা। যেহেতু কি, কারণ মাইট্রাল স্টেনোসিস দিয়ে লেফট এট্রিয়াম থেকে ব্লাডটা ভালো লেফট ভেন্ট্রিকলে আসে না, লেফট ভেন্ট্রিকল থেকে ভালো ব্লাড অ্যাওর্টায় যায় না, তাহলে এই দুইটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। আর যারা ব্যাক প্রেসারে লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম, পালমোনারি ট্রাঙ্ক এরা সবাই বড় হয়ে যায়। তাহলে যদি আমি দেখি যে অ্যাওর্টার এই নাকেলটা দেখবো যে আমরা ছোট হয়ে গেছে, পালমোনারি ট্রাঙ্কটা বড় হয়ে গেছে, লেফট এট্রিয়ামটা বড় হয়ে গেছে, লেফট ভেন্ট্রিকলটা ছোট হয়ে গেছে, রাইট ভেন্ট্রিকলটা বড় হয়ে গেছে, রাইট এট্রিয়ামটা বড় হয়ে গেছে, এই সাইনগুলো এবার আমাকে খুঁজে খুঁজে আমি এবার কি, আমি যদি বেসিকটা বুঝি যে কোনটা রাইট এট্রিয়াম কোনটা লেফট এট্রিয়াম, আমি যদি প্যাথোলজিটা জানি যে এই জিনিসগুলো চেঞ্জ হয়, তাহলে কি আমি এক্সট্রা ডায়াগনোসিস করতে পারবো না পারবো না? পারবো। লেটস সি। দেখেন যখন লেফট এট্রিয়ামটা এই যে জায়গাটা যখন বড় হয়ে গেল এই জায়গাটা, তখন এটাকে কি করে, এই জায়গাটাকে কি বলে? এই যে এটা নায়িকার নাম ক্যারিনা। ক্যারিনা, হ্যাঁ ওকে, ক্যারিনাটা কিন্তু ওয়াইডেনিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিভাবে ওয়াইডেনিং হচ্ছে আমি একটু পরের ছবিতে আসেন, ফলো করেন আমাকে। একটা ভিডিও দেখেন, সাউন্ড আসে কিনা আমাকে জানান। সাউন্ড আসতেছে ইয়া অদিতি? না স্যার, আপনি তো বন্ধ করে রাখছেন ভিডিওটা। না, সাউন্ড আসতেছে? না স্যার। দেখি তো। এবার সাউন্ড আসে? অদিতি সাউন্ড আসে? না স্যার, এবারও আসে না। ওকে, সাউন্ড না আসলে আমি বলে দিচ্ছি। এই ছবিটা দেখেন একটু, দেখতে পাচ্ছেন আপনারা? চলে গেল ছবিটা? জি স্যার, শোনা যাচ্ছে। ছবিটা চলে গেল। জুমে ভিডিও দেখানোর কোনো ব্যবস্থা কেউ বলতে পারবেন যে ভিডিও, জি স্যার। অডিও ভিডিও, হ্যাঁ কিভাবে একসাথে দেখা যায় অডিও ভিডিও? ভিডিও দেখ,
এই ছবিটা দেখেন একটু, হ্যাঁ। ও, এটা অ্যানোট করা যায় না, ঠিক আছে, সরি। আচ্ছা, ভিডিও লাগবে না এটা। আচ্ছা, তাহলে আপনাদের দেখেন সেই মাইট্রাল স্টেনোসিস, এখানে কি দেখতেছেন এটা? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? মুন্না, আফরিন, নাজিয়া, নাজিয়া আফরিন না? Hypoplasty of the aortic knuckle. হ্যাঁ, ভেরি গুড। তারপরে তারপরে জায়গাটা কি? Bulging of the left atrial appendix. এটা Double right হচ্ছে heart এটা valve. হচ্ছে লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স। appendix. এটা Pulmonary হচ্ছে conus bulging. Pulmonary Pulmonary conus. হ্যাঁ, পালমোনারি কোনাস ফুল, এখানে ফুল বলে, হ্যাঁ, ফুল পালমোনারি কোনাস। আর এখানে তারপরে এটা কি? এই যে এটা লেফট ভেন্ট্রিকুলটা ছোট, আপনি খেয়াল করে দেখেন লেফট ভেন্ট্রিকুল, স্মল লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে। এই সব জিনিসগুলো নিয়ে যে জিনিসটা তৈরি হয় তার নাম হচ্ছে স্ট্রেইটেনিং। তাহলে স্ট্রেইটেনিং কিভাবে হয় এবার বুঝতে পারছেন আপনারা? জি স্যার, ভালো বুঝতে পারছি। দেন এইখানে দেখেন, এখানে দেখলে মনে হয় দুইটা বর্ডার দেখা যায় না? Sir, double right heart. এই একটা বর্ডার, এই একটা বর্ডার, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে লেফট এট্রিয়ামের আউটলাইন, অনেক বড় হয়ে গেছে, দেখছেন? ঠিক আছে। তাহলে আরেকটা সাইন যদি আপনারা খেয়াল করবেন, যে তাইলে এখানে আপনারা চেম্বার এনলার্জমেন্ট গুলোর ফিচার পেলেন না? এল এনলার্জমেন্টের ফিচার পেলেন? এল এনলার্জমেন্টের ফিচার কি পেলেন আপনারা এখানে? যে Left atrial বড় হয়ে appendix গেছে আর double right heart border. ডাবল রাইট হার্ট বর্ডার, ভেরি গুড। আচ্ছা, এখানে আপনারা রাইট এট্রিয়াল এনলার্জমেন্টের কোন ফিচার পাচ্ছেন? হ্যাঁ, আমার মনে হয় যে এখান থেকে শুরু করে অনেক দূর চলে আসছে, রাইট এট্রিয়াম এত দূরে আসার কথা না, ঠিক আছে। একটু আপটার্ন অ্যাপেক্সটা, একটু আপটার্ন অ্যাপেক্সটা কিন্তু এইখানে থাকার কথা ছিল। এখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিও আছে। এটা লেফট ভেন্ট্রিকুলার মানে হাইপোপ্লাস্টিক হওয়ার কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু অ্যাপেক্সটা দেখেন, খেয়াল করে দেখেন, একটু উঠা, সেটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটার ল্যাটারাল ভিউ ছাড়া এটা বোঝা যাবে না, ঠিক আছে। তারপরে আপনারা দেখলেন কি, যে স্ট্রেটেনিং। আচ্ছা, এগুলো তো চেম্বার এনলার্জমেন্ট। আরেকটা কি, পালমোনারি ভেনাস হাইপারটেনশনের জন্য আপনারা কিছু সাইন পাবেন না? সেটা কি কি? স্যার আপার লোব ডাইভারশন, কার্লি বি লাইন। একটু যদি ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কিছুটা আপার লোব ডাইভারশন আছে। আমরা এই পেশেন্টের আপার লোব ডাইভারশনের ফিচার বা এগুলো নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাবো না, কিন্তু মাইট্রাল স্টেনোসিসের এক্সরেতে আপার লোব ডাইভারশনও একটা ফিচার থাকবে, কেমন? এটা আপনাদের মাথায় স্ট্রাইক করানোর জন্য, ঠিক আছে। আব্দুল্লাহ স্যারের বইতে 11টা কথা বলে, কিন্তু যদি বেসিক আমার জানা থাকে তাহলে 11টা 12টা যেটা যে কটাই হোক আমি জানবো। লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট, মাইট্রালাইজেশন অফ দ্য হার্ট, স্ট্রেটেনিং অফ দ্য লেফট বর্ডার, এলিভেশন অফ দ্য লেফট মেইনস্টেম ব্রঙ্কাস, এটা আমি দেখাচ্ছি যে মেইনস্টেম ব্রঙ্কাসটা কিভাবে উঠে যায়। মাইট্রাল ক্যাসিভিশন অনেক সময় এক্সরে দেখা যায়, ঠিক আছে। পালমোনারি এডেমা, পালমোনারি ভাস্কুলার কনজেশন দেখা যায়। ক্যারলিস বি লাইন, এগুলো পালমোনারি ভেনাস হাইপারটেনশনের ফিচার, আমরা একটু পরে আসতেছি। ডবল কন্ট্রোল অফ দ্য রাইট বর্ডার অফ দ্য হার্ট, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনারা যদি বলেন যে ডবল রাইট হার্ট বর্ডার, ঠিক আছে, বা ডবল কন্ট্রোল অফ দ্য রাইট হার্ট বর্ডার বলবেন, ঠিক আছে, তাহলে মাইট্রাল স্টেনোসিস আপনারা পারবেন? জি স্যার। এই দেখেন আপনার সেই স্ট্রেটেনিং, হ্যাঁ, একদম একদম ইয়ার মতো হয়ে গেছে আর কি। কতগুলো এটা ইম্পর্টেন্ট এক্সরে, তাই আমি এই যে। এবার আসেন রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট। কখন কখন হয় রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট? একটা কারণ আমি দিয়ে দিলাম, আপনারা দেখে নিয়ে। পালমোনারি ভালভ স্টেনোসিস, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এই তিনটার কথা, এগুলোর কথা বাদ দেন, হ্যাঁ। এই তিনটার মধ্যে একটু আসেন, আলোচনা করি। আগে একটু আলোচনা করে নি, তারপরে এক্সপেক্টেড ফাইন্ডিং গুলো আপনাকে বলি। পালমোনারি ভালভ স্টেনোসিস কি কি প্যাথোলজিক্যাল কি কি চেঞ্জ হবে বলেন তো? রাইট এট্রিয়ামে কি হবে? রাইট এট্রিয়াল ডাইলেশন হবে। ভেরি গুড, এনলার্জমেন্ট হবে স্যার। হ্যাঁ, এনলার্জমেন্ট হবে। রাইট ভেন্ট্রিকল কি হবে? হাইপারট্রফি হবে। ওকে। পালমোনারি আর্টারি কি হবে? হাইপোপ্লাস্টি হবে। হাইপোপ্লাস্টিক আন্ডার ডেভেলপড, ভেরি গুড। তাহলে আপনারা অলরেডি পালমোনারি ভালভ স্টেনোসিসের একটা এক্সরে যেমন টপে যেরকম হবে,
পালমোনারি ভালভ স্টেনোসিস অলমোস্ট সেম হবে, শুধুমাত্র যেটা হয় সেটা হচ্ছে যে স্টেনোসিসটা একটা টার্ম আছে আর কি, ভালভুলার স্টেনোসিস, সাবভালভুলার স্টেনোসিস, সেটা আপনাদেরকে আমি ইচ্ছা করে বলিনি। ভালভুলার স্টেনোসিস গুলোর পরে যেমন মনে করেন এটা একটা আর্টারি, হ্যাঁ ঠিক আছে, এটা বলতে যে আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আপনারা যারা মসজিদে অনেকে নামাজ পড়তে যান না, জি স্যার। এই জায়গাটা স্টেনোসিস হয়ে গেলে ভেলোসিটিটা কেমন হবে? ভেলোসিটি স্যার বেড়ে যাবে স্যার। বেড়ে যাবে। ভেলোসিটি বেড়ে যাবে, জেট ফোর্স। ফোর্স বেড়ে যাবে। ফোর্সটা যদি ওয়ালে ইম্পিঞ্জ করে, বুঝতে পারছেন, ওয়ালটা আস্তে আস্তে পোস্ট স্টেনোটিক ডাইলেটেশন হয়ে যায় অনেক সময়, ঠিক আছে। আর যেগুলো সাবভালভুলার স্টেনোসিস যেমন টেট্রালজি অফ ফ্যালট, সেখানে কিন্তু অনেক সময় পরে পালমোনারি ভালভটা ডেভেলপ করে না। সো হাইপোপ্লাস্টিকও পেতে পারেন, পোস্ট স্টেনোটিক ডাইলেটেশনও পেতে পারেন, ঠিক আছে। পোস্ট স্টেনোটিক ডাইলেটেশনের মেকানিজমটা হচ্ছে, আমি একটা মনে রাখার জন্য বলি, আপনি অন্যভাবে নিয়েন না। মসজিদে নামাজ পড়তে গেলে ওখানে মসজিদের যে বাথরুম গুলো আছে আপনারা দেখবেন যে বিশেষ করে মানে হিসু করার যে জায়গাগুলো, ওখানে জায়গাগুলো গর্ত হয়ে গেছে, ঠিক আছে। ঠিক এরকম আসলে ফোর্সে এই যে জায়গাগুলো ডাইলেট করে যায়, ঠিক আছে। সো পোস্ট স্টেনোটিক ডাইলেটেশন পালমোনারি স্টেনোসিসে পেতে পারেন, অ্যাওরটিক স্টেনোসিসে পেতে পারেন আপনারা, ঠিক আছে। ওকে, আচ্ছা, পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন হলে তাহলে কি পাবেন আপনি বলেন তো দেখি একটু এবার আপনারা। স্যার প্রুনিং পাওয়া যায় স্যার। প্রুনিং এর বিষয়টা আমরা আসতেছি, স্যার তার আগে চেম্বারগুলো বলেন। রাইট অ্যাট্রিয়াম কি হবে? স্যার পালমোনারি কোনাসটা স্যার ডাইলেট মানে ফুল হয়ে যাবে। রাইট অ্যাট্রিয়াম বড় হবে না ছোট হবে? বড় হবে। বড় হবে স্যার। বড় হবে। পালমোনারি কোনাসটাও ফুল হয়ে যাবে। তাহলে এটা কি স্ট্রেটেনিং করা সম্ভব? না স্যার। স্ট্রেটেনিং এর আরো দুইটা কম্পোনেন্ট থাকে, হাইপোপ্লাস্টিক এলভি এন্ড হাইপোপ্লাস্টিক অ্যাওরটা, কিন্তু অনেক সময় এটাও স্ট্রেটেনিং এর মতো মনে হবে আপনার কাছে, ঠিক আছে। এজন্য সব জায়গায় মাইট্রাল স্টেনোসিস আর পালমোনারি হাইপারটেনশন এএসডি এগুলো একে অপরের ডিডি মনে রাখবেন, হ্যাঁ। দেখেন, দেখলে মনে হবে যে স্ট্রেটেন মনে হচ্ছে। তাহলে দেখেন, এবার দেখেন রাইট ভেন্ট্রিকল বড় হইলে চেহারাটা কেমন হয়। এই যে খুব নিচের সিলোটিকে ধরে, কিন্তু এই পাশ খুব একটা ধরে না, শুধুমাত্র অ্যাপেক্সে কিছু চেঞ্জ আসে। এই দেখছেন কিভাবে অ্যাপেক্সটা ইয়ে হয়ে যায়, আপটার্ন হয়ে যায়, দেখছেন। রাইট ভেন্ট্রিকুলার বড়টা কোন দিকে যায় সেটার কারণেই অ্যাপেক্সটা আপটার্ন হয়ে যায়, বুঝতে পারছেন। এই যে যেটা বলছিলাম না, এই যে রাইট ভেন্ট্রিকলটা বড় হয়ে গেলে এই যে এই জায়গাটা রিট্রোকার্ডিয়াক স্পেসের জায়গাটা নরমালি 3 মিলিমিটার থাকে, এর চেয়ে কম হয়ে যায়, ঠিক আছে। এই সেই আপটার্ন অ্যাপেক্স না, টপ। এটা দেখেন, এই যে এখানে একদম লেগে গেছে ইয়ার সাথে, স্টারনামের সাথে, ঠিক আছে। তাহলে ল্যাটারাল ভিউ করতে হবে না রাইট ভেন্ট্রিকল বোঝার জন্য। ইয়েস স্যার। জি স্যার। ওকে, এবার আসেন লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট, ঠিক আছে। লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হলে কি হবে? লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হলে আপনারা বলেন যে হার্টের কি কি চেঞ্জ হবে সেটা বলেন আগে। লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট কজ বলেন দেখি আমাকে দুই একটা। আচ্ছা, আমি কয়েকটা উদাহরণ বলি। হাইপারটেনশন। আচ্ছা দাঁড়ান, হাইপারটেনশন। ওয়েট করেন। অ্যাওরটিক স্টেনোসিস ট্রু না ফলস? ফলস স্যার। হাইপারটেনশন ট্রু। ট্রু বা ফলস? ঠিক আছে। অ্যাওরটিক রিগারজিটেশন ট্রু না ফলস? মাইট্রাল রিগারজিটেশন ট্রু না ফলস? ঠিক আছে। ট্রু। এমএস একটা করে ধরতেছি আপনাদেরকে, দাঁড়ান। ভিএসডি, ঠিক আছে। পিডিএ। আচ্ছা, এবার বলেন অ্যাওরটিক স্টেনোসিস কি বড় হয় না বড় হয় না? বড় হয় না স্যার। বড় হয় স্যার। বড় হয়। বড় হয় স্যার। বড় হয়। ট্রু স্যার। স্যার কনসেন্ট্রিক হাইপারট্রফি হয় স্যার। যাই হোক, বড় তো হয়। বড় হয় না? জি স্যার। আসলে
আপনার কথার মধ্যেই এটার অ্যান্সার নিহিত রয়েছে। কনসেন্ট্রিক মানে চারদিক দিয়ে সেন্টার করে বড় হয়, ক্যাভিটি ছোট হয়ে যায়, ওয়াল মোটা হয়ে যায়, কিন্তু হার্টের সাইজ ওজনও বাড়ে, কিন্তু হার্ট দেখলে বড় মনে হয় না বাইরে থেকে। সো যে জায়গাগুলোতে প্রেসার ওভারলোড, অ্যাওর্টিক স্টেনোসিস এবং হাইপারটেনশন, এই জায়গাগুলোতে হার্টের সিলোটি বড় হবে না আনটিল অ্যান্ড আনলেস দ্য লেট স্টেজে চলে যায়, যখন এলভিএফ ডেভেলপ না করে। সো কার্ডিওমেগালির কজ হিসেবে অ্যাওর্টিক স্টেনোসিস এবং হাইপারটেনশন আপনি বলতে পারবেন না। বুঝতে পারছেন কেন? কারণ আমি ভুল বলতেছি না, আমি বুঝিয়ে বলতেছি। মনে করেন এটা হচ্ছে ওয়াল, একটা নরমাল ওয়াল, হ্যাঁ, আর কনসেন্ট্রিক হাইপারট্রফির ওয়ালটা হয়ে যাবে, এই ওয়ালটা এরকম হয়ে যাবে, ক্যাভিটিটা ছোট হয়ে যাবে। বুঝতে পারছেন? ভিতরের দিকে ইনওয়ার্ড, এটাই হচ্ছে কনসেন্ট্রিক হাইপারট্রফি। এজন্য কনসেন্ট্রিক হাইপারট্রফিতে আপনি লেফট ভেন্ট্রিকলকে বড় পাবেন না, অ্যাওর্টিক স্টেনোসিসে পাবেন না, হাইপারটেনশনও পাবেন না, নট নেসেসারিলি আনটিল আনলেস লেট স্টেজে না হইলে। ক্লিয়ার সবাই না ক্লিয়ার না? তো কারো দ্বিমত আছে আমার সাথে? না স্যার। স্যার কনফিউশন লাগে। কেন কনফিউশন লাগে বলেন? স্যার যেমন স্যার আমরা যখন হাইপারটেনশনের ইসিজি পড়ছি তখন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ওই যে ইসিজি ফাইন্ডিং ছিল। হ্যাঁ হ্যাঁ, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি মানেই লেফট ভেন্ট্রিকল বাইরে দিয়ে বড় না। হাইপারট্রফি যদি ভিতরের দিকে হাইপারট্রফি হয়, ইনওয়ার্ড হাইপারট্রফি, এই যে এটা হচ্ছে ক্যাভিটি, এইটা হচ্ছে ওয়াল, ঠিক আছে? তাইলে যদি এরকম হয় যে দেখেন এটা হাইপারট্রফি হয়েছে না হয় নাই? হ্যাঁ হয়েছে স্যার, হয়েছে, কিন্তু সাইজ বড় হয় নাই, ভিতরের ক্যাভিটি ছোট হয়ে গেছে, ওয়াল বড় হয়ে গেছে। ইটস সাজেস্টিভ অফ প্রেসার ওভারলোড। বুঝতে পারছেন? ওকে স্যার সকল হাইপারট্রফির সাথে মাসেল লেন্থেনিং থাকে নাকি? মাসল লেংথেনিং থাকতে হবে এমন কোনো কথা নাই। দুই প্রকার হাইপারট্রফি আছে আর কি, একটা হচ্ছে প্রেসার ওভারলোড, একটা হচ্ছে ভলিউম ওভারলোড। প্রেসার ওভারলোড হয় কনসেন্ট্রিক হাইপারট্রফি। রিগারজিটেশন, জি স্যার একটু পরে আসতেছি আমরা। অ্যাওর্টিক রিগারজিটেশনে কি হয়? ওকে স্যার, অ্যাওর্টিক রিগারজিটেশনে বড় হবে স্যার, ভলিউম বড় হয়। এই যে দেখেন ভলিউম বড়, এই ক্যাভিটি অ্যাওর্টিক রিগারজিটেশনটা এইরকম বড় হয়ে যায়। বুঝতে পারছেন? ভলিউম ওভারলোড। তাহলে অ্যাওর্টিক রিগারজিটেশনে কি হবে? হার্ট বড় হবে না হবে না? বড় হবে। হার্ট বড় হবে। মাইট্রাল রিগারজিটেশনে বড় হবে স্যার, বড় হবে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে হবে স্যার, বড় হবে। পেন্ডাক্টাস আর্টারিওস আছে, বড় হবে স্যার, বড় হবে স্যার, বড় হবে, বড় হবে স্যার। These all are volume overload. Let's see. আমি সেদিন ক্লিনিক্যাল ক্লাস করানোর সময় বলতেছিলাম যে আপনি যখন চেস্টে হাত দিবেন তখন ভলিউম ওভারলোডের এগুলো যেগুলো এআর, এমআর, ভিএসডি, পিডিএ, এটার পালসেটাইল টেস্ট, দেখবেন যে বুকটা লাফাচ্ছে, ঠিক আছে? এই ভলিউম ওভারলোড গুলো ফাইন্ডিংস অনেক নিয়ে আসে, অ্যাপেক্স বিট শিফট নিয়ে আসে, থ্রাস্টিং অ্যাপেক্স বিট নিয়ে আসে, পালসেটাইল টেস্ট নিয়ে আসে, লার্জ ভলিউম পালস নিয়ে আসে, কিন্তু প্রেসার ওভারলোড গুলো ফাইন্ডিংস কম নিয়ে আসে। বুঝতে পারছেন? টফ চেস্টে কোনো ফাইন্ডিংস থাকে না, ইটালজি অফ ফ্যালোড, অ্যাওর্টিক স্টেনোসিস তেমন কিছুই পাওয়া যায় না, মানে অসকালটেশনে পাওয়া যায় কিন্তু হাত দিয়ে না, ঠিক আছে? সো এটা আপনারা আস্তে আস্তে আরেকটু ম্যাচিউর হতে হতে এই জিনিসগুলো আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। অনেক ভালো আপনাদের পারফরমেন্স, আমি দেখতেছি অনেক কিছু জানেন আপনারা, আমি জানতাম না আপনাদের সময়। স্যার একটা কোয়েরি ছিল, এটা হচ্ছে তার মানে কনসেন্ট্রিক হাইপারট্রফি যেসব জায়গায় আছে সেসব জায়গাতে আমরা প্রেসার ওভারলোড পাচ্ছি, বিশেষ করে যেটা অ্যাওর্টিক স্টেনোসিস এবং হাইপারটেনশন। এই দুটো ছাড়া আমরা তাহলে বাকি যেগুলোতে ভলিউম ওভারলোড হয় সেক্ষেত্রে আমরা মানে আমরা হাইপারট্রফি পাবো, আর মানে কার্ডিয়াক সিলোটিটা এনলার্জ কনসেন্ট্রিক না, মানে কিন্তু কার্ডিয়াক সিলোটিটা এনলার্জড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এনলার্জ হয়ে যাবে। আচ্ছা, তার মানে কি আমরা বলতে পারি যে অ্যাওর্টিক স্টেনোসিস ইউজুয়ালি এবং হাইপারটেনশনে অ্যাপেক্স বি শিফটেড হবে না? না হয় না তো, অ্যাপেক্স বি শিফটিং এর কজ না তারা। আচ্ছা, তাহলে dilatation of the left ventricle results to lateral and downward displacement of the cardiac apex on frontal chest, এবং অ্যাপেক্সটা কি হয়ে যায়? রাউন্ডেড অ্যাপিয়ারেন্স হয়ে যায়, ঠিক আছে?
usually rounded appearance. দেখেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে লেফট ভেন্ট্রিকলটা আমাদের এত ফোকাস, কিন্তু না চেস্ট এক্সরেতে লেফট ভেন্ট্রিকল খুব অল্প একটু জায়গা জুড়ে থাকে। খেয়াল করে দেখছেন আপনারা? জি স্যার। এই যে লেফট ভেন্ট্রিকলটা বড় হয়ে গেলে দুটো ঘটনা ঘটে। অ্যাপেক্সটা কিভাবে রাউন্ডেড হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে এই যে ডায়াফ্রামের মার্জিনের মধ্যে ডিপিং হয়ে যায়, ভিতরে ঢুকে যায়, ডায়াফ্রাম থেকে একদম ডিপিং ভিতরে ঢুকে ফান্ডিক গ্যাসের বরাবর স্টমাক এই লেফট ভেন্ট্রিকুলার শ্যাডো চলে যায়। বুঝতে পারছেন? দুটো ফাইন্ডিংস, একটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হয়, সেটা হচ্ছে কি ডিপিং অফ দা অ্যাপেক্স ইনটু দা ডায়াফ্রাম, ডিপিং অফ দা অ্যাপেক্স ইনটু দা ডায়াফ্রাম। আর কি এলবি টাইপ অ্যাপেক্স হয়, আর এটা কি হার্টের ট্রান্সভার্স ডায়ামিটারটা বেড়ে যায়। দেখেন এই যে লেফট ভেন্ট্রিকলটা, এই যে এটা অ্যাপেক্স, এটা মাপলে হয়তো বড় আসবে বা বর্ডার লাইন হাই আসবে আর কি। এই ছবিটা কি, এই যে এই জায়গাটা কি, এটা দেখতেছেন? আমি অ্যারো দিয়ে দেখাইছি, মানে অ্যারো দেওয়া, এটা এওরটা স্যার, এওরটা, ভেরি অ্যাসেন্ডিং এওরটা। এটা হচ্ছে রাইট এট্রিয়াম। এই জায়গায় আমি বলছি না এখানে এসবিসি থাকে, কিন্তু এর পিছনের শ্যাডোটা হচ্ছে এওরটা। ফলে এইটা হচ্ছে যে অ্যাওরটিক স্টেনোসিস একটা এক্সরে। বুঝতে পারছেন? লেফট ভেন্ট্রিকল বড় হইছে না হয় নাই? হয়নি স্যার, হয়নি। এখানে একটা স্টেনোসিস আছে, তারপরে পোস্ট স্টেনোটিক ডাইলেটেশন। এটা বুঝতে পারছেন? ক্লিয়ার? ইয়েস স্যার। আসেন অ্যাওরটিক রিগার্জিটেশনে কি আসে? এই যে এটা লেফট ভেন্ট্রিকলটা বড় হইছে, তাই না? বড় হইছে না? এটা বড়, এখান দিয়ে মাপলে বড় পাওয়া যাবে। এই দেখেন অ্যাওরটাটা, এটা এই জায়গাটা কিন্তু ওয়াইড মনে হয় না? এটা ওয়াইড মনে হয়। মেডিসিনালটা ওয়াইডিং এর কজ, মেডিসিনাল ওয়াইডেনিং এর একটা কজ হচ্ছে এই যে অ্যাওরটিক ডিসেকশন বা যেগুলো। আচ্ছা, তাহলে অ্যাওরটিক রিগার্জিটেশনের ফাইন্ডিংস আপনাদেরকে আলাদা করে তার অ্যাওরটিক রিগার্জিটেশন বলতে পারবেন না, কিন্তু কার্ডিওমেগালিটা আপনারা বলতে পারলেন, এলবি টাইপ অ্যাপেক্সটা বলতে পারলেন। ঠিক আছে, যদি আপনি মেডিস্টেনামের যেটা বুঝতে পারেন অ্যাসেন্ডিং আউট আপ পোস্ট স্টেনোটিক ডাইলেটেশন, তাহলে কমেন্টস করেন। এটা খুব সার্টেল ফাইন্ডিংস, এটা আপনার কমেন্টস করা খুব জরুরি না। ঠিক আছে স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। স্যার, মিডিস্টাইনাল ওয়াইডেনিংটা তো হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা থাকলেও হয়। হ্যাঁ, আর অনেক কারণে হয়, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তাহলে এটা বুঝবো বাইলেটারাল কিভাবে? হাইলার লিম্ফোডেন্ডোপ্যাথি। কার্ডিয়াক না, এটা রেসপিরেটরি? তখন তো কার্ডিওমেগালি থাকবে না। কার্ডিওমেগালি থাকবে না, আসলে ক্লিনিক্যালি তো কোরিলেট করবেন আপনি, তাই না? ওইভাবে বলা যায় না তো। হ্যাঁ, এজন্য এটা পারাও যায় না। মেডিসিনাল ওয়াইডেনিং এর একটা গল্প বলি আপনাকে। মেডিসিনাল ওয়াইডেনিং এর এক পেশেন্ট এরকম ম্যালিগনেন্সি মনে করে পেশেন্টকে সিটি গ্যারে ডেফিনেসি করতে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? সেই পেশেন্ট যখন সিটি গ্যারে ডেফিনেসি করতে গেছে, রেডিওলজিস্ট সন্দেহ করছে যে এটা তো মনে হয় এটা হাইলার লিম্ফোডেন্ডোপ্যাথি না, আসলে মাস না, এখানে মোস্ট লাইকলি এটা আসলে একটা অ্যাওরটিক অ্যানিউরিজম। বুঝতে পারছেন? রেডিওলজিস্ট সন্দেহ করে উনি একটা সিটি এনজিওগ্রাম করছে। সিটি এনজিওগ্রাম করে দেখে যে এটা একটা হিউজলি ডাইলেটেড অ্যাসেন্ডিং আউটা। পরে তো যদি আনফরচুনেটলি সেখানে নিডেল দেওয়া হইতো, তাহলে কনসিকুয়েন্স কি হতো? সেখানে ডেথ হয়ে যেত, পেশেন্ট মারা যায়। সো এজন্য বললাম যে এটা বোঝা যায় না আসলে। বুঝতে পারছেন? মেডিসিনাল ওয়াইডেনিং এর জন্য বান্ডল টার্ম, এজন্য এইসব জায়গায় আমরা সিটি স্ক্যানের হেল্প নেই। বুঝতে পারছেন? আর মেডিসিনাল ওয়াইডেনিং কোনো সিম্পল কারণে হয় না। হয় অ্যাওরটিক ডাইলেটেশন বলেন, হাইলার গ্রোথ বলেন, হাইলার লিম্ফোডেন্ডোপ্যাথি বলেন, সেই সব জায়গাগুলোতে আপনাকে আরেকটা এই যে এক্সরের মতো একটা ক্রুড ইমেজিং এর উপর রিলাই করলে হবে না, আপনাকে আরো ফাইন ইমেজিং করতে হবে। ঠিক আছে? এক্সরে একটা বড় সুবিধা কি? এক্সরে একটা বড় সুবিধা হচ্ছে এক্সরে খুবই সস্তা, এবং বাংলাদেশে মোটামুটি মনে হয় এমন কোনো উপজেলা নাই যে যেখানে এক্সরে হয় না, তাই না? ইয়েস স্যার। ওকে,
আচ্ছা সাউন্ড তো এখন ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে আগে আমাকে বলেন যে কি কি চেঞ্জ হয় প্যাথোলজি। এবার বলেন যে লেফট অ্যাট্রিয়ামে কি হয় অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে? লেফট অ্যাট্রিয়াম হাইপোপ্লাস্টি হবে। লেফট অ্যাট্রিয়াম বড় হবে নাকি ছোট হবে? ছোট হবে। ছোট। আচ্ছা আমরা এটা পরে আসি। রাইট অ্যাট্রিয়াম বড় হবে। বড় হবে। বড় হবে। রাইট ভেন্ট্রিকল বড় হবে স্যার। বড় হবে। বড় হবে। বড় হবে স্যার। লেফট ভেন্ট্রিকল নরমালি থাকবে স্যার। আচ্ছা এটা নিয়ে একটা পালমোনারি আর্টারি স্যার এটা বড় হবে স্যার। মানে আয়োটা নরমাল থাকবে। বড় হবে স্যার। বড় হবে। হাইপোপ্লাস্টিক থাকবে। হুমায়ুন আজাদের একটা কবিতা আছে না আমাদের মা, শুনছেন নাকি কেউ? শুনছেন? স্যার হ্যাঁ না আমরা স্যার। ধীরে ধীরে বড় হতে থাকি, আমাদের মা ধীরে ধীরে ছোট হতে থাকে। ঠিক আছে? সো এটা হচ্ছে যে যখন এই যে দুইটা জিনিস, একটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস এবং অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। দেখেন অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে কি, ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট এই যে একটা, এই হচ্ছে অ্যাট্রিয়াম না, ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, এখানে একটা ডিফেক্ট। লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড আসে রাইট অ্যাট্রিয়ামে, ঠিক আছে? রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারিতে, ঠিক আছে? আচ্ছা তাইলে লেফট ভেন্ট্রিকল কি ব্লাড বেশি পায় না কম পায়? কম পায় স্যার। কম পায়। লেফট ভেন্ট্রিকল ব্লাড কম পাইলে আস্তে আস্তে সে ছোট হইতে থাকে। আর অ্যাওটা স্যার ও ছোট হতে থাকে। অ্যাওটাও ছোট হতে থাকে। আমরা দিনে দিনে বড় হতে থাকি, আমাদের মা ছোট হতে থাকে। ওকে ফাইন। তাহলে দেখেন এই যে অ্যাওটা, এখানে অ্যাওটিক নাকেলটা কিন্তু ইনকনসপিকুয়াস হয়ে গেছে ইন রিলেশন টু, ঠিক আছে? আচ্ছা হোয়াট হ্যাপেন্স টু রাইট অ্যাট্রিয়াম? রাইট অ্যাট্রিয়ামে কি হয়? বড় হয়ে যাবে। বড় হয়ে যাবে। দেখেন রাইট অ্যাট্রিয়াম বড় হয়ে গেছে। আচ্ছা রাইট ভেন্ট্রিকল বড় হয়। এটা বড় হওয়ার কথা। কি পাইলাম? টিল্টেড অ্যাপেক্স, ঠিক আছে? পালমোনারি আর্টারি কি বড় হয়ে গেছে, স্যার বড় হয়ে যাবে। লেফট অ্যাট্রিয়াম কিন্তু বড় হয় না যদি না শান্ট রিভার্স না করে। বুঝতে পারছেন? এক সময় তো আস্তে আস্তে অ্যাসেন্ডিং ডেভেলপ করে শান্ট রিভার্স করে, বড় হয় না। বুঝতে পারছেন? তাইলে মাইট্রাল স্টেনোসিসের সাথে ডিফারেন্স শুধু দুই জায়গায়, এলে অ্যাপেন্ডেজ বড় হয় না আর অ্যাপেক্স বিটটা এরকম আপ ডাউন হয় না। খেয়াল করে দেখছেন? তাহলে মাইট্রাল স্টেনোসিসের সাথে কিন্তু এজ কিছুটা মিল আছে। আমরা প্রুনিং নিয়ে আসতেছি, পেরিফেরাল প্রুনিং জিনিসটা নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা তাহলে মাইট্রাল স্টেনোসিসের সাথে কি কি মিল কি কি বেমিল? স্যার লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্সটা বড় হবে না স্যার। লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্স বড় হবে না, তারপরে আর অ্যাপেক্সটা হবে আরভি টাইপ এখানে এএসডি আরভি টাইপ। দিস ওয়ান ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক অ্যানসার, যে অ্যাপেক্সটা আরভি টাইপ, ঠিক আছে? ওই যে নির্মলেন্দু গুণের একটা কবিতা আছে, বুঝতে পারছেন? কি জানো, তুমি থাকো বহুতলায়, আমি থাকি গাছতলায়, আমাদের মিল আছে তলায় তলায়, ঠিক আছে? কিছু জিনিস মিল আছে এসডির সাথে মাইট্রাল স্টেনোসিস, সব সময় একে অপরের ডিডি। বুঝতে পারছেন? কারণ তাদের এরিয়া অফ ইনভলভমেন্ট সেম, ঠিক আছে? এবার বলেন ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের চেম্বারগুলোর কি হবে? লেফট অ্যাট্রিয়ামে কি হবে? বড় হবে স্যার। বড় হবে স্যার। লেফট ভেন্ট্রিকলও বড় হবে স্যার। লেফট ভেন্ট্রিকলও বড় হবে। রাইট অ্যাট্রিয়াম স্যার ছোট নরমাল থাকবে স্যার। নরমাল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাইট ভেন্ট্রিকল নরমাল। বড় হবে। বড় হবে। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আসেন, এটাকে একটু ব্যবচ্ছেদ করি। এখান থেকে ব্লাড এখানে চলে আসে না, ঠিক আছে? লেফট টু রাইট। এখান থেকে ব্লাড কি যায়? পালমোনারি আর্টারিতে যায় না? আস্তে আস্তে ধীরে ধীরে কি ডেভেলপ করে?
পালমোনারি হাইপারটেনশন না? পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করলে রাইট ভেন্ট্রিকল কি হবে? বড় হয়ে যাবে। রাইট ভেন্ট্রিকল বড় হইলে কি হবে আলটিমেটলি? রিভার্স রাইট এট্রিয়াম বড় হবে, লেফট এট্রিয়াম বড় হবে। কারণ কি? লেফট এট্রিয়াম কেন বড় হবে? বেশি বেশি ব্লাড যাচ্ছে, কারণ ঘুরে আবার আসবে ব্লাড, বেশি বেশি ব্লাড চলে আসতেছে, বুঝতে পারছেন? এইজন্য জি স্যার ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট সব বড় হবে। এওটা কি হবে? এওটা হাইপোপ্লাস্টিক হয়ে যাবে, এওটা একটু ছোট হয়ে যাবে, কারণ এওটার মধ্যে যে ব্লাড যাওয়ার কথা ছিল সেই ব্লাড চলে যায় রাইট ভেন্ট্রিকুলার মধ্যে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এওটাটা ভালো বোঝা যাচ্ছে না, আমরা এখানে বুঝলাম না। কিন্তু এই দেখেন এখানে পালমোনারিটা কিন্তু ফুল পুরোটাই। এটা দেখেন ইহা আপনাদের সেই স্ট্রেটেনিং এর মতো না? জি স্যার, কিন্তু স্ট্রেটেনিং এ এখানে লেফট ভেন্ট্রিকুলার অ্যাপেক্সটা কিন্তু রাউন্ডেড। আর যদি খেয়াল করে দেখেন মাইট্রাল স্টেনোসিস কিন্তু এত রাউন্ডেড না। দেখেন আমরা একটু ঘুরে আসি। এই দেখছেন এখানে অ্যাপেক্সটা কেমন? এত রাউন্ডেড কি? না স্যার, একটা মিলে গেছে। ওইটার অ্যাপেক্সটা হচ্ছে এইরকম, ঠিক আছে? এবং এলভি টাইপ অ্যাপেক্স। মাইট্রাল স্টেনোসিস যে এলভি টাইপ অ্যাপেক্স হবে তা না সব সময়, ঠিক আছে? তাহলে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট পারবেন না আপনারা? লাং ফিল্ডের কি অবস্থা? লাং ফিল্ড এগুলো কি মনে হয়? প্লেথোরা টার্মটা বলেন তো, প্লেথোরা মানে কি? প্লেথোরা মানে ব্লাড বেশি থাকবে, বেশি ব্লাড থাকবে স্যার। বেশি বেশি যেই জায়গাগুলোতে লেফট টু রাইট শান্ট, যেমন এএসডি, ভিএসডি, পিডিএ, এগুলোতে পালমোনারি ভাস্কুলাচার কেমন থাকবে? আচ্ছা, প্লেথোরা মানে হচ্ছে যে ইনক্রিজ ব্লাড ফ্লো ইন দা আর্টারিয়াল সিস্টেম অফ দা লাংস, ঠিক আছে? আচ্ছা, এখন একটা টার্ম আছে প্রুনিং। প্রুনিং মানে কি? কেটে ফেলা। কি কেটে ফেলা? মানে সেটে ফেলা। সেটে ফেলা কি? যেমন এই যে গাছ যেমন অনেক সময় কাটে না, উইড, যেমন আমার কাছে উইড, আগাছা না, আগাছা কাটা না সাপির। এটা হচ্ছে যে গাছ যখন গ্রামের দিকে কি করে, বছর শেষে গাছের বড় হওয়ার জন্য গাছের ডালপালা কেটে দেয়, ঠিক আছে? এই যে ভাস্কুলেচারটা, এই যে প্লেথোরা, খেয়াল করে দেখছেন এখানেও যেরকম এদিকেও সে তিন জায়গায় কিন্তু প্লেথোরাটা আসলে অনেক প্লেথরিক না? এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। হঠাৎ করে যদি এই যে এটা যদি আমরা তিন ভাগে ভাগ করি, 1 2 3, এই যে ল্যাটারাল পোরশনটা যে দেখা যায় যে ইয়েটা কমে গেছে, ফ্লোটা। ল্যাটারাল পোরশনটা যখন ফ্লোটা কমে যায় তখন এটাকে বলে প্রুনিং। মানে পেরিফেরিতে ভাস্কুলেচারটা কমে গেছে, পেরিফেরিতে ফ্লোটা কমে যাবে। কখন কমে যাবে বলেন তো? কমে যাওয়ার কারণটা কি? লেফট টু রাইট শান্ট হঠাৎ করে প্রুনিং হয়ে গেল কেন? স্যার রিভার্সাল হওয়ার জন্য। কারণ পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করলে পালমোনারি ভাস্কুলেচারের মধ্যে কিন্তু ব্লাড ফ্লো কমে যাবে, কারণ এই জায়গায় হাইপারটেনশন ডেভেলপ করছে। তাহলে এখান দিয়ে ফ্লো কমে যাবে না? জি স্যার। ফ্লো কমে গেলে আলটিমেটলি এই যে ভাস্কুলেচার গুলো ওপেন হবে না, সবার আগে এফেক্টেড হবে যে সবচেয়ে দূরে সে। সো পেরিফেরাল প্রুনিং ইজ এ সাইন অফ পালমোনারি হাইপারটেনশন, ইজ এ সাইন অফ শান্ট রিভার্সাল। পোস্ট গ্রাজুয়েটদেরকে পরীক্ষার সময় জিজ্ঞেস করে যে একটা কোশ্চেন থাকে যে আমরা এএসডি, ভিএসডি, পিডিএ এগুলো ক্লোজ করব কিনা, এক্সরে দেখে কিভাবে বুঝবো? এক্সরে দেখে যদি দেখি যে লাং ফিল্ড অলিগেমিক হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে এটা পালমোনারি হাইপারটেনশন অনেক বেশি ডেভেলপ করছে। তার মানে এই পেশেন্টে যদি আমরা এখন বন্ধও করি শান্ট, তাহলে আলটিমেটলি পেশেন্টের লাভ হবে না, কারণ এর ইরিভার্সিবল পালমোনারি ভাস্কুলেচার, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে গেছে। কথাটা কি বোঝা গেছে না বোঝা যায়নি?
আমার কথা বুঝা গেছে? স্যার একটু কথাটা আরেকবার একটু বললে ভালো হয়। মানে অলিগেমিক লাং ফিল বলতে তার মানে বোঝা যাচ্ছে ব্লাড ফ্লো কমে গেছে বলে অলিগেমিয়া হয়ে গেছে, এটাই তো? হ্যাঁ, ব্লাড ফ্লো কমে গেছে বলে অলিগেমিয়া। তাহলে অলিগমিক লাং ফিলের সাথে প্রুনিং এর বেসিক ডিফারেন্সটা কি আমরা জাস্ট ল্যাটারাল 1/3 এর সাথে হ্যাঁ, প্রুনিংটা হচ্ছে জাস্ট ল্যাটারাল 1/3 কমে যাবে, আর অলিগেমিক হচ্ছে পুরোটাই কমে যাবে। প্রুনিং হচ্ছে আর্লি প্রেজেন্টেশন, টোটাল লাং, অলিগেমিয়া হচ্ছে লেট প্রেজেন্টেশন। আচ্ছা আচ্ছা। আর প্রুনিং এ থাকা অবস্থায় তখন কি আমরা সার্জারি করতে পারবো না কি পারবো না? এটা হচ্ছে ফার্দার অ্যাসেসমেন্টের বিষয়। ইভালুয়েশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভেসরি অ্যাক্টিভিটি টেস্ট আছে, ঠিক আছে, ওগুলো আমরা করি। হ্যাঁ, তাহলে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে দেখা গেল যে কিভাবে সব বড় হয়ে গেছে, হাড়টা কেমন বড় বড় লাগতেছে না, এই যে রাইট ভেন্ট্রিকুলো বড় হয়ে গেছে, ঠিক আছে। প্যাটার্ন ডাক্টাস আর্টারিওসাস জিনিসটা একটু দেখাই। প্যাটার্ন ডাক্টাস আর্টারিওসাস জিনিসটা কি? এই যে সাবক্লেভিয়ান আর্টারি একটু পরে একটা শান্ট পালমোনারি আর্টারির সাথে কানেক্টেড করে দিছে, ঠিক আছে। কারণ ব্লাড গুলো এইদিকে যায় কিছু, এইদিকে যায় কিছু, আর এইদিকে কিছু রিগার্স করে, ঠিক আছে, বিভিন্ন রকম। তাহলে কি হবে আলটিমেটলি এখানে মেইনলি যে প্রবলেমটা দাঁড়ায় যে ব্লাডটা আমরা পাম্প করে দিলাম অ্যাওর্টার মধ্যে, অ্যাওর্টা থেকে পালমোনারি আর্টারি হয়ে ব্লাডটা এইদিকে কম আসে, যেহেতু পালমোনারি ভলভটা ক্লোজ থাকে, এই দিক দিয়ে লেফট এট্রিয়াম হয়ে লেফট ভেন্ট্রিকলের মধ্যে ভলিউম ওভারলোড করে, ফলে এলএটা বড় হয়ে যায়, এলবিটা বড় হয়ে যায়, ঠিক আছে। এবং লাং ফিল্ড কেমন হয়ে যায়? কনজেস্টেড না? লাং ফিল্ড কনজেস্টেড হয়ে যায়, বাড়তি ব্লাড চলে আসে। দ্যাটস অল আসলে। হ্যাঁ, তাহলে পিডিও তে আমরা জাস্ট একটা কার্ডিওমেগালি বা ভলিউম ওভারলোডের ফিচার পাবো এলএলবি বড় মতো, ঠিক আছে। ঠিক আছে, এখানে অ্যাওর্টাটা কি হবে? বড় হবে না ছোট হবে? বিএসডির সাথে এটার পার্থক্য কি? স্যার অ্যাওর্টা বড় হবে স্যার, এখানে অ্যাওর্টা বড় হবে। দ্যাটস ভেরি গুড, ঠিক আছে, অ্যাওর্টাটা বড় হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনারা আমার এই ক্লাস শেষে মনে করেন যে কি দেখালাম কি বললাম ভুলে গেছেন আপনারা, ঠিক আছে, কিন্তু আপনারা জাস্ট এইভাবে চিন্তা করবেন যে লজিকটাকে এইভাবে সিকোয়েন্স করবেন। আসলে তো কোন চেম্বারটা চেঞ্জ হয়, দেন তাইলে এক্সট্রাতে আমি ওই চেম্বারটা চিনি, তাইলে ওই জায়গাটা কি হয় দেখি তো। দ্যাটস অল, তাই না? এক মুসল্লি এক হুজুরে জিজ্ঞেস করে, হুজুর আপনি তো নামাজ ঠিক মতো পড়েন না, আপনি যেভাবে ওয়াজ করতেছেন, আপনি তো আমি ফাঁকে ফাঁকে দেখি যে নামাজ পড়েন না। হুজুর বলতেছে যে আপনি আমার অভ্যাস ফলো করার দরকার নাই, আপনি আমার ওয়াজ ফলো করেন, ঠিক আছে। সো আপনি আমার পড়াশোনা মনে রাখেন না রাখেন, আমি কিভাবে আপনার ইন্ডাকশন অফ থিঙ্কিং আপনি সেই জিনিসটা একটু মনে রাখেন, ঠিক আছে। হয়তো আমি নিজেও ভুলে যাব, আপনাদের সাথে হয়তো আমার নিজেও ভুলে যাব, কিন্তু আমি এইভাবে চিন্তা করে করে বের করব, ঠিক আছে। এটা পিডিএ। পরবর্তীতে পিডিএ তে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে না? করে? পিডিএ তে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে? জি স্যার। অবশ্যই করে স্যার, কারণ লাং ভাস্কুলাচারের মধ্যে এক্সট্রা ব্লাড যায়, তাই না? পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করলে পালমোনারি হাইপারটেনশনের ফিচার ডেভেলপ করবে। আচ্ছা, এবার আসেন হার্ট ফেলিউরের এক্সরে, ঠিক আছে। হার্ট ফেলিউরের এক্সরে আপনারা আগে এখানে কতগুলো লাইন দেখতেছেন না? কার্লি বি লাইন, কেফালাইজেশন, কার্ডিওথোরাসিক রেশিও, পেরিব্রঙ্কিয়াল কাফিং, এগুলো একটু আপনারা কি জানেন আমাকে একটু বলেন তো। হার্ট ফেলিউর এক্সরে আপনারা, হার্ট ফেলিউর এক্সরে সম্বন্ধে আপনাদের কি ধারণা? আপনারা মোরলেস সবাই জানেন, ঠিক আছে। কার্লি বি লাইন্সটা কি জিনিস, কিভাবে তৈরি হয়? স্যার ওই যে লিম্ফ্যাটিক গুলো হয়ে যায়, পেরিফেরিতে যায় স্যার, লিম্ফ্যাটিক গুলো ড্রেনেজ বেড়ে যায়, তখন ওগুলো হাইপারট্রফি হয়ে এই লাইনটা চলে আসে। জাহিন শাহরিয়ার তুমি বলো কার্লিস বি লাইন কি? স্যার একটু সেম স্যার, লিম্ফ্যাটিক ড্রেনেজের সময় হচ্ছে কি যে পালমোনারি এডিমা ডেভেলপ করার পরে ভেসেল গুলো থেকে হচ্ছে যে লিকেজ হয়ে হচ্ছে লিম্ফ্যাটিক ভেসেলে যখন চলে আসে, লিম্ফ্যাটিক ভেসেল গুলো থিকেন্ড হয়ে যায়, ওগুলো হচ্ছে দেখা যায় তখন। এখন পালমোনারি এডিমা, ইন্টারস্টিশিয়াল এডিমা আর এলভিউলার এডিমা, এই দুটো জিনিস কি জিনিস বলো দেখি। এটার পার্থক্য কে বলতে পারবে? নাজিয়া তুমি বলতে পারবা? কি স্যার? ইন্টারস্টিশিয়াল এডিমা কি জিনিস আর এলভিউলার এডিমা কি জিনিস? পালমোনারি এডিমা বলতে কোনটা বোঝায় আসলে? ইন্টারস্টিশিয়াল এডিমা নাকি এলভিউলার এডিমা? স্যার যদি পালমোনারি ক্যাপিলারিতে যদি প্রেসার বাড়ে, তাহলে তো প্রথম ক্যাপিলারি থেকে ইন্টারস্টিশিয়ামে আসবে ফ্লুইড। হ্যাঁ, এরপরে যদি আরো অবস্ট্রাকশন থাকে, সেটা প্রসিড করে পরে অ্যালভিউলার ক্যাপিলারির ভিতর ঢুকবে, অ্যালভিউলের ভিতর।
ভেরি গুড, ভেরি গুড, আই এম কোয়াইট হ্যাপি। তো ফার্স্ট যেটা ওইটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ইডিমা, পরেরটা হইছে তাহলে ইন্টারস্টিশিয়াল ইডিমাটা প্রেজেন্ট করবে কার্লিস বি লাইন নিয়ে। জি স্যার। এবং কার্লিস বি লাইন আর্লিয়ার সাইন নাকি নাকি হচ্ছে যে এই ব্যাটুইং আর্লিয়ার সাইন? স্যার কার্লিস বি আগে, কার্লি বি লাইন আগে আসবে। সবার আগে কোনটা আসবে? ওই যে ভাস্কুলার মার্জিন সবার গুলো আগে স্যার, আসবে এই যে কেফালাইজেশন। হোয়াট ডু ইউ মিন বাই কেফালাইজেশন? রিডিস্ট্রিবিউশন মানে কি? ওই যে ব্লাড বের হয়ে গেল। আপার লোব ডাইভারশন জিনিসটা কি? স্যার নরমালি তো গ্র্যাভিটির কারণে লাংকে 3 ভাগ করলে লোয়ার ভাগে সবচেয়ে বেশি ব্লাড থাকে। কি পরিমাণ থাকে? আবার এখানের সাথে এখানের রেশিওটা কত থাকে? 1:3। ভেরি গুড, ভেরি গুড। তাহলে 1:3 থাকে না? যদি এটা 1:1 হয়ে যায় তাইলে বলো রিডিস্ট্রিবিউশন। সবার আগে এটা হয়ে যায়। এই যে পিসিডব্লিউপি মানে কি? পিসিডব্লিউপি মানে হচ্ছে যে লেফট এট্রিয়ামের প্রেসার। আসলে ইনফ্যাক্ট পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেসার আর লেফট এট্রিয়াম প্রেসার সেম। লেফট এট্রিয়াম প্রেসার বাড়ায় মানে হার্ট ফেলিউর, হার্ট ফেলিউর সাইন মানে লেফট এট্রিয়াম প্রেসার বাড়া। ঠিক আছে? তাহলে প্রথম সাইনটা কি? কেফালাইজেশন। এই যে আপার লোব ডাইভারশন, এই যে এদিকে দেখি আমরা কিছু ব্লাড ভেসেল গুলো প্রমিনেন্ট হয়ে গেছে। তাহলে এটা মাইট্রাল স্টেনোসিস পাবো, এটা হার্ট ফেলিউরও পাবো, তাই না? যে কোনো কারণে লেফট এট্রিয়াম প্রেসার বাড়লেই আমরা পাবো। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এখানে আমরা কিছু জিনিস দেখি। তাহলে কেফালাইজেশন সবার আগে আসে, তারপরে এই যে এগুলো হচ্ছে প্লুরাল ইফিউশন। এটা কার্লিস বি লাইন না, কার্লিস বি লাইনটা থাকে পেরিফেরিতে, এই যে ট্রান্সভার্স, ইউজুয়ালি 1 সেন্টিমিটার থাকে এগুলোর। এই যে এটা কার্লিস বি লাইন, এটা কার্লিস বি লাইন, এটা কার্লিস বি লাইন, আর কার্লিস এ লাইন থাকে এখানে। ঠিক আছে? আর সি লাইন থাকে এখানে। ঠিক আছে? এ সি বি সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু এ সি আসলে বোঝা যায় না এই ইয়ার কারণে, হাইলামের কারণে। সেই জন্য আমরা সবসময় বিটাকে নিয়ে কথা বলি। ঠিক আছে? কিন্তু এরা সবাই আসলে ইন্টারস্টিশিয়াল ইডিমার সাইন। এই যে ইন্টারলোবুলার সেপ্টামের মধ্যে যে প্লুরাল ইফিউশন ডেভেলপ করছে, এটা একটা ইম্পর্টেন্ট সাইন। ঠিক আছে? তাহলে কার্লিস বি লাইনটা আমরা বুঝলাম, কেফালাইজেশন বুঝলাম। ঠিক আছে? কার্ডিওথোরাসিক রেশিও নার্সটা বুঝলাম। সব এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, দেন হচ্ছে যে আমাদের ব্যাটুইংস হইতে অনেক দেরি, ব্যাটুইং সেলুলার ইডিমা হইতে অনেক দেরি। সেটা কিন্তু সব সময় এক সেকেন্ড একটু, এই যে এটা হচ্ছে পেরিব্রঙ্কিয়াল কাফিং। ঠিক আছে? ওই যে ইন্টারস্টিশিয়াল ইডেমা হয়, সাবসিকুয়েন্টলি যেটা হয় আর্টারিয়াল গুলো থিকেন্ড হয়ে যায়। এই যে পেরিব্রঙ্কাসের সাথে যে আর্টারি গুলো থাকে, সেই আর্টারি গুলো থিকেন্ড হয়ে যায় এবং আর্টারি গুলোর এন্ড অন ভিউতে এরকম এইরকম এই যে গোল গোল পেরিব্রঙ্কিয়াল কাফিং বলে যায়। ঠিক আছে? এটাও একটা সাইন হচ্ছে ভেনাস হাইপারটেনশন, মানে পালমোনারি ভেনাস হাইপারটেনশন অথবা লেফট হার্ট ফেলিউর। ঠিক আছে? এই সেই ব্যাড সুইং অ্যাপিয়ারেন্স, উলি এক্সুডেট বলে সবাই এটাকে, না? উলি এক্সুডেট বলে। এলভিউলার ইডিমার সাইন। ঠিক আছে? ফ্লফি এরকম ফ্লফি থাকে। হ্যাঁ, এই যে সেই ব্যাড সুইং অ্যাপিয়ারেন্স। ঠিক আছে? এটা কত ডিডি আছে না কিছু? এটা ডিডি কি? পালমোনারি হেমোরেজ যদি হয়। পালমোনারি হেমোরেজ তো হয় না। এটা ডিডি কি? স্যার বাইল্যাটারাল হাইলার লিম্ফেডিনোপ্যাথি। তারপর পালমোনারি এডিমার সব সময় কিছু ডিডি আসে আর কি, এআরডিএস, অ্যাসপিরেশন নিউমোনিয়া। ঠিক আছে? পালমোনারি এডিমা, মেডিস্টাইনাল ওয়াইডেনিং। ঠিক আছে? এগুলো পালমোনারি এডিমার ডিডি থাকে সব সময়, বিশেষ করে অ্যাসপিরেশন নিউমোনিয়ার সাথে এই পালমোনারি এডিমা আর এআরডিএস এর সাথে, বা এখন যে কোভিড যদি পেরিফেরির দিকে হয়। ঠিক আছে? এখন যে কোভিড, এগুলো ডিস্টিংগুইশ করা কিন্তু ক্লিনিক্যালি কোরিলেট করতে হয়। সেই জন্য ডিস্টিংগুইশ করার জন্য কার্ডিওজেনিক আর নন কার্ডিওজেনিকের মধ্যে আমরা একটু পার্থক্য বুঝি। হার্ট সাইজ নরমাল, সেপ্টাল লাইন, এটা কেবল কার্ডিওজেনিক ইডিমারি সাইন। ঠিক আছে? কি লাইন? কার্লিস এ বি লাইন, না? আর নন কার্ডিওজেনিক ইডিমার মধ্যে আর ব্রঙ্কোগ্রাম থাকে, তারপরে প্রলিফিউশন দুইটা দিক থাকতে পারে।
ডেভিডসনের এবিসিডি দিয়ে কতগুলো ফাইন্ডিংস আছে না? জি স্যার। কি কি বলো? স্যার অ্যালভিউলার ইডিমা, এটা কার্লি বি লাইন, হ্যাঁ স্যার সি দিয়ে এতে মনে হয় ডাইলেটেশন, সি দিয়ে কার্ডিওমেগালি, হ্যাঁ ডি দিয়ে ডাইলেটেড আপার লোব আর ইতে প্লুরাল ইফিউশন। ইফিউশন, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে কি একটা এক্সরেটা কিসের এক্সরে? এটা তো একটা পেসমেকার, বুঝলাম। এইটা কি? স্যার হার্ট ফেলিওর সাথে ভালভ রিপ্লেসমেন্ট দেওয়া করা আছে। হার্ট ফেলিওর, তারপরে স্যার স্যার রিং আছে মনে হয় স্যার, কিছু দুইটা ভালভ আছে না, এই যে দুইটা প্রস্থেটিক ভালভ, সাথে একটা পেসমেকার, ঠিক আছে ঠিক আছে। ইন্টারেস্টিংলি এটা হচ্ছে যে একটা সিআরটি আসলে পেসমেকার না। আর এটা হার্টও তো বড় নাকি? হার্ট বড় না? জি স্যার। আবার এগুলো কি, যে এগুলো এটা থোরাকোস্টমি, সরি স্টার্নোটমি ওয়্যার। তাহলে এই এক্সট্রার মধ্যে অনেক ফাইন্ডিংস আছে। আমি বেসিক্যালি দেখাইতে চাচ্ছিলাম যে অ্যারোটিক ভালভ রিপ্লেসমেন্ট আর মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট কিভাবে বুঝবো। এই যে এই কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল থেকে লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্সকে কানেকশন করে একটা লাইন টানবো। তার উপরে যেটা সেটা হচ্ছে অ্যারোটিক ভালভ, তার নিচে যেটা সেটা হচ্ছে মাইট্রাল ভালভ, ঠিক আছে। অনেক সময় একটা ভালভ রিপ্লেসমেন্ট থাকলে এটা কি অ্যারোটিক পজিশনের প্রস্থেসিস না মাইট্রাল পজিশনের প্রস্থেসিস, এটা আমরা বুঝতে পারি না। তখন কি করব? তখন এই পদ্ধতি ব্যবহার করব। ক্লিয়ার সবাই এটা? আচ্ছা আবার একটু কাইন্ডলি স্যার। আপনি এখানে এ আর এম দেওয়া আছে, কিন্তু ধরেন একটা ভালভ প্রস্থেসিস, আপনি তখন এটা কি অ্যারোটিক প্রস্থেসিস না মাইট্রাল প্রস্থেসিস, এটা কিভাবে ডিটারমাইন করবেন? তখন আপনি এই কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল থেকে লেফট এট্রিয়াল অ্যাপেন্ডেজে একটা দাগ দিবেন। দাগের যদি উপরে পড়ে তাহলে অ্যারোটিক প্রস্থেসিস, দাগের যদি নিচে পড়ে তাহলে মাইট্রাল প্রস্থেসিস। বুঝতে পারছেন? জি স্যার। এবং পিছনের দিকেরটা হয় কোনটা? পিছনের দিকেরটা হবে অ্যাট্রিয়াল, সামনের দিকেরটা হবে অ্যারোটিক। মানে ল্যাটারাল ভিউ করলে আপনি দেখবেন যে যদি একদম এই যে খালি জায়গাটা, এই জায়গাটার একদম সামনে যেটা, এটা হচ্ছে মাইট্রাল প্রস্থেসিস, ঠিক আছে। শেষ। আমি আরো কিছু একটা এক্সট্রা বাকি রয়ে গেছে, বুঝতে পারছেন? সেটা হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন। সেটা আমি ঢুকাতে যাই, ভুল করে রাখা হয়েছে। জাস্ট একটা জিনিস আপনাদেরকে বলি, একটু ছবি এঁকে দেখাই দিই। মনে করেন এটা একটা হার্ট, ঠিক আছে। পেরিকার্ডিয়াল ইফিউশন যখন হয়, এটা মনে করেন একটা ডায়াফ্রাম, ঠিক আছে। এই যে এটা তো কার্ডিওমেগালি একটা ফিচার নাকি? পেরিকার্ডিয়াল ইফিউশনে কার্ডিয়াক সিলুটিটা বড় হয়ে যায় না? জি স্যার। কিন্তু সেটা কার্ডিওমেগালি নাকি পেরিকার্ডিয়াল ইফিউশন, সেটা বুঝবেন কিভাবে? স্যার স্যার এখানে পেন্সিল আউটলাইন থাকবে স্যার, ওয়াটার বটল শেপ হার্ট শ্যাডো আর পিয়ার শেপ হার্ট শ্যাডো, পেন্সিল কাট বর্ডার, পেন্সিল আউটলাইন, পেন্সিল কাট বর্ডার, শার্প বর্ডার। আসেন একটু দেখাই দিই আমি। আমি যখন ফাইনাল পরীক্ষা দেই, বুঝতে পারছেন? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তখন পরীক্ষায় এমন ভাবে স্যাররা বলতেছিল যে মনে হয় যে প্লুরাল ইফিউশনই আসবে এবার পরীক্ষা, ঠিক আছে। তো এমন ভাবে পড়ে গেলাম প্লুরাল ইফিউশন, পরীক্ষার হলে দেখি যে কি আসলো এটা তো চিনতে পারতেছি না ভালো, ঠিক আছে। সো এই ডিসপ্লেতে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখেন পেরিকার্ডিয়াল ইফিউশনে আউটলাইনটা দেখেন, ওই যে বললো যে পেন্সিল দিয়ে মনে হয় একদম সুন্দর করে মার্জিনটাকে আউটলাইন করা। আর হার্টটা কি কলসের মতো হয়ে গেছে, তাই না? পিয়ার শেপ বা পিয়ার শেপ, ঠিক আছে। ওয়াটার আর দেখেন সিলুটি গুলো বোঝা যায়, হার্টের বর্ডার গুলো বোঝা যায় পেরিকার্ডিয়াল ইফিউশনে? জি স্যার, একদম ক্লিয়ার।
ক্লিয়ার কাট হচ্ছে মার্জিনটা, কিন্তু স্ট্রাকচার গুলো আলাদা করা যায় যে কোনটা রাইট এট্রিয়াম কোনটা কি, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। উল্টা পাশেই দেখেন স্ট্রাকচার আলাদা করা যায় নরমাল এক্সরেতে। কার্ডিওমেগালি হইলে স্ট্রাকচার আলাদা করতে পারবেন, কিন্তু পেরিকার্ডিয়াল ইফিউশন হলে স্ট্রাকচার আলাদা করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা জিনিস আছে সেটা একটু দেখাই দিই। এই দেখেন এই ছবিটা, এই এক্সরে এই যে অ্যাঙ্গেলটা না, দুইটা কার্ডিওফ্রেনিক যে অ্যাঙ্গেলটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাঙ্গেলটা, এইটা অ্যাঙ্গেলটা অ্যাকিউট হয়ে যায়। দেখেন এই ছবিটা, দেখেন এই ছবিটা দেখা যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা, আমার হাতটা দেখা যাচ্ছে ইয়া? জি স্যার। এই অ্যাঙ্গেলটা ছোট অ্যাঙ্গেল হয়ে যায়, অ্যাকিউট অ্যাঙ্গেল। এটা হচ্ছে একটা পেরিকার্ডিয়াল ইফিউশন একটা ফিচার। মার্জিনটা দেখেন কি সুন্দর করা, পেন্সিল থিন আউটলাইন। ঠিক আছে, আরেকটা ফিচার হচ্ছে কি, লাং ফিল্ড কেমন থাকে পেরিকার্ডিয়াল ইফিউশনে? অলিগেমিক থাকে। সব সময় অলিগেমিক থাকবে কি স্যার? মাঝে মাঝে প্লেথরিকও থাকতে পারে। না, প্লেথরিক কিভাবে থাকবে? যদি হার্ট ফেলিওর একটা ডিগ্রি হয় স্যার। না, প্লেথরিক কখনোই থাকবে না। স্যার অ্যাঙ্গেলটা বুঝি নাই স্যার, স্যার অ্যাঙ্গেলটা বুঝি নাই। অ্যাঙ্গেলটা বুঝেন নাই না? এটা দেখেন, এই দেখতেছেন এখানে যদি আপনি অ্যাঙ্গেলটা ড্র করেন, এই একটা লাইন, এই একটা লাইন, এটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে না? এটা কি, এই অ্যাঙ্গেলটা কি অ্যাকিউট অ্যাঙ্গেল না অবটিউজ অ্যাঙ্গেল? মানে সূক্ষ্মকোণ না স্থূলকোণ? হ্যালো, সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। এটা পেরিকার্ডিয়াল ইফিউশনের একটা ফিচার। নরমাল হার্টে কিন্তু, নরমাল হার্টে দেখেন আপনি, নরমাল হার্টে কিন্তু এই জায়গাটা এরকম সোজা থাকে, এখানে কিন্তু অ্যাঙ্গেলটা সাধারণত 90 ডিগ্রি অর মোর থাকে, কিন্তু এখানে অ্যাঙ্গেলটা ছোট হয়ে গেছে। এটা ইফিউশনের একটা ফিচার, বুঝতে পারছেন? অর্থাৎ আমি একটু দেখাই আপনাকে, যখন ইফিউশনটা হবে এইভাবে ফুলবোতা হাড়টা, যদি এটা ডায়াফ্রাম হয়, এই অ্যাঙ্গেলটাও অ্যাকিউট অ্যাঙ্গেল হয়ে যায়, এই অ্যাঙ্গেলটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়ে যায়। এটা হচ্ছে কলস শেপ হয়ে যাওয়ার কারণে। হার্ট যদি এরকম কলসের মতো হয়ে যায়, তাহলে যে ফ্লোরের উপর রাখা, সেই ফ্লোরের সাথে অ্যাঙ্গেলটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়ে যাবে না? এবার অ্যাঙ্গেলটা আপনি ক্লিয়ার হয়েছেন ডক্টর? হ্যালো মুন্না? জি স্যার। জি স্যার। তাহলে অ্যাঙ্গেলটা এবার বুঝতে পারছেন? অ্যাঙ্গেলটা জি স্যার। জি স্যার। এটাও পরীক্ষার সময় জিজ্ঞেস করে যে পেরিকার্ডিয়াল ইফিউশন নাকি টেম্পোনেট হয়ে গেছে। পেরিকার্ডিয়াল টেম্পোনেট জিনিসটা কি? টেম্পোনেট হচ্ছে যে পেরিকার্ডিয়াল ইফিউশন যখন হিমোডাইনামিক কম্প্রোমাইজ করে ফেলে, তখন তাকে পেরিকার্ডিয়াল টেম্পোনেট বলে। বুঝতে পারছেন কি বলছি? পেরিকার্ডিয়াল ইফিউশন যখন হিমোডাইনামিক কম্প্রোমাইজ করে, মানে রাইট ভেন্ট্রিকলটা হচ্ছে ওয়ালটা থিন, বুঝতে পারছেন? লেফট ভেন্ট্রিকলের ওয়ালটা অনেক ঠিক। পেরিকার্ডিয়াল ইফিউশন আগে রাইট ভেন্ট্রিকলকে কাবু করে ফেলে, রাইট ভেন্ট্রিকল কোলাপস করে যায় পেরিকার্ডিয়ামের চাপে, পানির চাপে। তখন রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে যায় না ব্লাড, তখন লাং ফিল্ড অলিগেমিক হয়ে যায়। এজন্য অলিগেমিক লাং ফিল্ড along with pericardial effusion is a might be a feature of pericardial tamponade, and এক্সরে দেখে এটাই আপনার বোঝার উপায়। যেটা টেম্পোনেট হয়ে গেলে পানি বের করতে হবে, সেটা যে পরিমাণ পানি হোক। টেম্পোনেট ইজ এ লিথাল কন্ডিশন। টেম্পোনেট আপনি পানি বের না করলে এটা পেশেন্ট এক্সপায়ার করে যাবে। বুঝতে পারছেন? কে বুঝতে পারছেন, কে বুঝতে পারেননি? তার মানে স্যার টেম্পোনেট যদি ডেভেলপ করে তাহলে তার সেটার রেডিওলজিক্যাল সাইন হলো অলিগেমিক লাং ফিল্ড। হ্যাঁ হ্যাঁ, অলিগেমিক লাং ফিল্ড। আচ্ছা, আমরা মোটামুটি ক্লাসের শেষের দিকে। এবার একটু কোনো কোশ্চেন আছে আমাকে বলবেন কিছু, বা এরকম কিছু? স্যার এই যে ট্রান্সপোজিশন অফ গ্রেড ভেসেল আর টিএপিভিডি এদের এক্সরে দুটো যদি একটু বোঝাই দিন। হ্যাঁ, ট্রান্সপোজিশন অফ গ্রেড ভেসেল টিএপিভিডি এগুলো ভেরি রেয়ার, এগুলো কোনোদিনও পরীক্ষায় আসবে না। ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেড ভেসেল, অ্যাপিয়ারেন্স গুলো মানে এগন স্ট্রিং, হ্যাঁ, তারপর ট্রান্সপোজিশন অফ সাইন, গ্রেড ভেসেলে হচ্ছে যে এরকম ডিমের মতো হয়ে যায় হাড়টা। এক্সান, ইয়েস স্যার। এগুলা কিভাবে হয় স্যার? এগুলো হচ্ছে যে আসলে শেপটা কিভাবে হয় না, আমি অবশ্য চিন্তা করে দেখি নাই যে এগন এন্ড মানে ডিম শেপ কিভাবে হয়ে যায়। আচ্ছা, এটা আমি চিন্তা করে আপনাকে বলবো। তাইলে জাস্ট আমি জানি যে এগ হয়ে যায়, কিন্তু শেপটা আমাকে চিন্তা করতে হবে আসলে। টিপিভিডি এক্সরে নিয়ে আমার মাথা ঘামানোর দরকারই নেই, এটা কোনোদিন পাওয়াই যায় না আমার জীবনে, আমি একটা দেখছি আর কি। ঠিক আছে,
পিডিএ এর একটা সাইন আছে, রেডিওলজিক্যাল সাইন, যে 3 সাইন। না এটা কোনো কোয়ার্কেশন অফ এরর। আমি সরি কিছু জিনিস ইচ্ছা করে এড়াই গেছি। কোয়ার্টেশন, সরি কোয়ার্টেশনের এর মধ্যে একটা হচ্ছে কোয়ার্টেশন, একটা হচ্ছে টিজিএ, ঠিক আছে? তাহলে একটু দেখাই দিই। হ্যাঁ, কোয়ার্টেশনটা একটু দেখাই দিলে ভালো হয়। কোয়ার্টেশনটা একটু দেখাই দিই। হ্যাঁ, অ্যানোমালাস ভালভুলা। আমার স্ক্রিন কি ডিসপ্লে হচ্ছে? জি স্যার। একটু আমি একটা ভালো ছবি নিই। আচ্ছা, কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা কি হয় বলেন তো? ফাইন্ডিংসটা কি হয়? প্যাথোলজিটা বলেন। স্যার হ্যাঁ, প্যাথোলজিটা বলেন। স্যার ইথমাসের আগে মানে আর্চ অফ এওয়াটার ওই জায়গায় একটা কনস্ট্রিকশন তৈরি হয় স্যার। বলে স্যার প্রি স্টেনোটিক এন্ড পোস্ট স্টেনোটিক ডাইলেটেশন পাওয়া যায়। সেই ক্ষেত্রে স্যার ভেরি গুড। তাহলে 3টা কিভাবে তৈরি হয়? ওজন্য প্রি স্টেনোটিক এন্ড পোস্ট স্টেনোটিক ডাইলেটেশন। এই যে দেখেন, আমি একে দেখাই। মনে করেন যে এই জায়গায় একটা একদম ইয়ে হয়ে গেছে না, ন্যারো হয়ে গেছে। তাহলে এখানে একটা ডাইলেটেশন হইলো, এখানে একটা ডাইলেটেশন, ঠিক আছে? এক্সরেতে আপনি শ্যাডোটা দেখতে পাচ্ছেন এরকম একটা, এখানে একটু চিকন, আবার এখানে একটা বড়। তাহলে এটা কিসের মতো দেখা যায়? এটা 3 এর মতো। প্রি-স্টেনোটিক এবং পোস্ট-স্টেনোটিক ডাইলেটেশন দুইটার জন্য, ঠিক আছে? বুঝতে পারছেন এটা না বুঝতে পারেননি? জি স্যার। ওকে, এগুলো ফ্যাশনেবল লার্নিং, আসলে এগুলো পরীক্ষায় আসে না, ঠিক আছে? বাইশ থেকে 30টা ছবি আছে স্যার এরকম। এই 3 এর সাইনে না বলে 3 সাইন বলতে স্যার এই যে এরকম টিএপিভি স্যার, তারপরে স্কিমার সাইন। না, এগুলো নিয়ে আমি খুব বেশি মাথা ঘামাই না। আপনারা এগুলো নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নাই, ঠিক আছে? যেটা আপনাদের একদম আগে এএসডি, এমএস, পিএইচডি, এগুলো হার্ট ফেলিউর এগুলো শিখেন, তারপরে হচ্ছে ওগুলো নিয়ে আমাদের পরে মাথা ঘামাইলে হবে, ঠিক আছে? আমি ইচ্ছা করে এগুলো রাখিনি যাতে করে ফোকাসটা আমাদের দূরে সরে না যায়, যে কথা ওগুলো নিয়ে কথা বাড়তে থাকবে। এটা বরং দরকার, এই যে ভালভ রিপ্লেসমেন্ট গুলো। হ্যাঁ, ঠিক আছে? ব্যাট সুইংটা খুব স্যার, এই যে পেসমেকার আর সিআরটি কখন কোনটা কি বা এই রিলেটেড জিনিসগুলো যে। আচ্ছা, সিআরটি তে লিড থাকে 3টা, বুঝতে পারছেন? আর পেসমেকারে লিড থাকে 2টা। এখানে লিড কয়টা? 2টা না? 2টা স্যার। 2টা, এখানে 2টা দেখতেছি। 2টা। তাহলে আরেকটা লিড থাকতো এরকম সিআরটি হইলে, এইখানে একটা থাকতো, এইদিকে একটা থাকতো, আর এইখানে একটা থাকতো। এটা হচ্ছে অ্যাট্রিয়ামের লিড, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার লিড, এইটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার লিড, যেটা করোনারি সাইনাসের মধ্যে থাকে। বুঝতে পারছেন? তার মানে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং লেফট অ্যাট্রিয়াম। লেফট ভেন্ট্রিকলের মধ্যে তো আমরা লিড দিতে পারি না, কারণ হাই ভেলোসিটি জায়গা। এটাই আসলে করোনারি সাইনাসের উপর দিয়ে ওয়ালকে টাচ করে রাখে, ঠিক আছে? স্যার, এই ছবিটাতে যে ফিশার থিকেনেস মানে ফিশার ইডেমা আছে, এটা কি হার্ট ফেলিওরের একটা ফিচার?
এই পেশেন্টের অনেক এই কিছু ছবিটার আছে। মধ্যে মানে এটা আসলে ইসকেমিক হার্ট ফেলিউর, ভালভ রিপ্লেসমেন্ট, স্টেনোটমি ওয়্যার, পেসমেকার, কার্ডিওমেগালি, কেফালাইজেশন, ঠিক স্যার আছে? এটা তো বলা যাবে না স্যার, হার্ট কোনটা? ফেলিউর। হ্যাঁ হ্যাঁ, এই যে আপার লোব ডাইভারশন, জি স্যার। এই যে আপার লোব ডাইভারশন, এই যে হচ্ছে যে এই যে সেপ্টাল, এটা কার্লিস স্যার অনেকগুলো ডিডি আসবে স্যার, তাই না? ডিডি না, এটা অবিবিয়াস আসলে। ফিশার ইডিমা আছে স্যার। জি স্যার, আপার লোব ডাইভারশন আছে। কার্লিস বি লাইন আছে সম্ভবত। কিছুটা স্যার কার্লি বি লাইনও আছে স্যার। হ্যাঁ হ্যাঁ। তাহলে আর কোনো কোশ্চেন আছে আজকে? হার্ট, জি স্যার। আচ্ছা, ইনক্রিজ ট্রান্সফার ডায়ামিটার। এরপরে আপনারা যখন ডিজিজ গুলো নিয়ে আমরা আলোচনা করব, প্রতিটা ডিজিজের জন্য আলাদা করে আমি এক্সট্রা দেখাবো। এক্সট্রা ইসিজি ওগুলো হয়তো ওই ডিজিজে কি পাওয়া যায় দেখাতেও পারি। আজকে ওভারভিউটা নিয়ে আলোচনা করলাম, ইন্ডিভিজুয়াল ডায়াগনোসিস গুলো। একসাথে কিন্তু হিস্ট্রির ক্লু না থাকলে এক্সট্রা ডায়াগনোসিস করা ডিফিকাল্ট, এটা নন স্পেসিফিক তো, ঠিক আছে? হিস্ট্রি একটু ক্লু থাকলে বা একটু ক্লিনিক্যালি কোরিলেট করলে ডায়াগনোসিস করতে সুবিধা। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই না? আর কোনো কোশ্চেন না থাকলে শেষ করি নাকি? জি স্যার। রেকর্ডিং তো হচ্ছে না? রেকর্ডিং হচ্ছে না? স্যার হচ্ছে স্যার। হ্যাঁ, ওকে, তাহলে খোদা হাফেজ। তাহলে আজকে মঙ্গলবার আবার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।